ঘটনাটির সময়কাল 2001 সাল, আর ঘটনাটির নাম আমরা দিয়েছি ভয়াল কুর। কুর কুর শব্দটা আসলে কি বোঝায়? কুর নেত্রকোনার আঞ্চলিক শব্দ। এটার মানে হচ্ছে দোষের পুকুর বা খারাপ পুকুর, যেখানে প্যারানরমাল বিভিন্ন ঘটনা ঘটে। আর যদি কোনো পুকুরকে কুর বলা হয়, তাহলে বুঝতে হবে প্রতি বছর কমপক্ষে একজন মানুষ ওই কুরে ডুবে মারা যায় রহস্যজনকভাবে। তো 2001 সালে ওই সময়ে ওনারা, এই যে তামিম ভাইয়েরা এবং ওনার পরিবার গ্রাম ছেড়ে যখন নেত্রকোনা শহরে এসেছেন, তখন একটি বাসা ভাড়া নেন। সেখানে ওই বাসার সামনে একটি পুকুর ছিল, আর ওনারা যে স্থানে থাকতেন ওই জায়গাটির নাম ছিল হচ্ছে কুরপাড়, মানে কুরপাড়, আমরা বলি না পুকুর পাড়, ওরকম আর কি, কুরপাড়। তো এই যে তামিম ভাই, উনি কিন্তু সবসময় উঠোনে খেলাধুলা করতেন, আর ওনাদের কিছু কবুতর ছিল, সেগুলোকে উনি খাওয়াতে পছন্দ করতেন, কবুতরদের সাথে খেলতেন। তো কবুতররাও তাকে আপন করে চারদিক থেকে ঘিরে ধরতো। তো এটা কিন্তু সবসময় উনি করতেন আর কি। একদিন কি হয়, এই তামিম ভাইয়ের আম্মু উনি রান্নার কাজে ব্যস্ত ছিলেন ওই সময়টাতে, ওনার দিকে আসলে খেয়াল করেন নাই, দেখেছিলেন যে এই তামিম ভাই উঠোনে খেলাধুলা করছেন কবুতরগুলোর সাথে। তো একসময় হয় কি, উনি কোনো কারণে একটা বল নিয়ে খেলা করতে করতে ওই উঠোনের থেকে আরেকটু সাইডে চলে যান। এটা কিন্তু ওনার আম্মু খেয়াল করেন নাই। বাচ্চারা তো এরকম করেই, যতই চোখে চোখে রাখা হোক না কেন, বাচ্চারা ওদের নিজেদের মতো করে কিন্তু হঠাৎ করে এলোমেলো জায়গায় চলে যায়, আর তখনই দুর্ঘটনাগুলো ঘটে। তো তামিম ভাই কি করেছেন, উনি ওই বল নিয়ে চলে গিয়েছেন ওই পুকুর পাড়ে, যেই পুকুরটায় সমস্যা ছিল, কারণ ওটার নামই হলো কুরপাড়। তো উনি কি করেছেন, ওই বল একা একা, তো অনেক সময় দেখা যায় না বাচ্চারা নিজে নিজেই বল সামনের দিকে ছুঁড়ে মারে, আবার নিজেই ওই বলটা তুলে নেয়, আবার সামনের দিকে ছুঁড়ে মারে, এলোমেলো ছুঁড়ে মারে, আবার তুলে নেয়। এটা কিন্তু বাচ্চাদের একটা খেলা। তো উনি যখন বলটা ছুঁড়ে মেরেছেন, ওই বলটা কি হয়, ওই পুকুর পাড়ে পড়ে যায়। এখন উনি তো ছোট মানুষ, উনি কি হয়েছেন যে উনি তো আসলে ওই বলটা আনতে যাবেন, এটাই স্বাভাবিক। উনি ওই বলটা আনার জন্য আস্তে আস্তে ওই ঘাট দিয়ে নিচে চলে গেছেন। পুকুরের পানি ছিল কিন্তু কম, খুব যে বেশি পানি ছিল বিষয়টা এরকম না। ওই সময়ে উনি কিন্তু পুকুরের পানিতে নেমে গেছেন অলরেডি, আর ওনার কাছে ফিল হচ্ছিল বা উনি অনুভব করছিলেন, মনে হচ্ছে অদ্ভুত এক আকর্ষণে উনি আস্তে আস্তে পানির ভেতরের দিকে চলে যাচ্ছেন। উনি তো ছোট মানুষ, ওনার হাইট তো বেশি না, কিন্তু উনি আস্তে আস্তে পুকুরের পানির ভিতরে নেমে যাচ্ছেন। হঠাৎ করে এই তামিম ভাইয়ের আম্মু খেয়াল করেন যে তামিম নাই, তামিম কোথায় গেল। তো উনি তো চিন্তায় পড়ে যান, দ্রুত রান্না ওই অবস্থাতে রেখেই উনি আশেপাশে ছুটাছুটি শুরু করেন যে তামিম কোথায় গেল। ওদিকে তো তামিম ভাই পুকুরের মধ্যে নেমে গেছেন, কিন্তু সবচাইতে ভয়ঙ্কর ব্যাপার হলো যখন তামিম ভাইয়ের আম্মু ওখানে এসেছেন পুকুর পাড়ে, উনি দেখেন তামিম ভাই পুকুরের ভিতরে চলে যাচ্ছে, ওনার বলটাও পুকুরের মধ্যে আছে, কিন্তু বলটা এক সাইডে, কিন্তু উনি আর এক দিকে যাচ্ছেন। আর পুকুরের ঠিক মাঝখানে এক রহস্যময় পানির পাকের সৃষ্টি হয়েছে, তবে সেই পাকের মধ্যে এখনও তামিম ভাই পড়েন নাই। তামিম ভাইয়ের আম্মু কি করেছেন, দ্রুত পুকুরে ঝাঁপ দিয়েছেন, ঝাঁপ দিয়ে তামিম ভাইকে ধরতে পেরেছেন। তো তামিম ভাইয়ের শরীরে যখন উনি টাচ করেছেন, তখন তামিম ভাই একটু স্বাভাবিক হয়েছেন। আর ওই সময়ে তামিম ভাইয়ের আম্মু ওনাকে টেনে নিয়ে আসেন, কিন্তু তামিম ভাইয়ের আম্মু যখন ওনাকে ধরার জন্য কাছাকাছি যাচ্ছিলেন, ওই সময় কিন্তু তামিম ভাই ডুবেই গিয়েছিল, ওনার মাথা পানির নিচে চলে গিয়েছিল। আর ওই সময়ে ধরতে সক্ষম হয়েছেন। আর হয়তো বা 1 সেকেন্ডেরও কম সময় যদি হতো, তাহলে তামিম ভাইকে আর পাওয়া যেত না। আল্লাহর অশেষ রহমতে তামিম ভাই ওই অবস্থায় রক্ষা পেয়েছিলেন। তামিম ভাইকে ওখান থেকে উঠিয়ে আনা হয়। উঠানোর পর দেখা যাচ্ছে ওখানে আর পাক নাই, সব ঠিকঠাক। ওখান থেকে উঠিয়ে আনার পর পরিবারের সবাইকে যখন বিষয়টা জানান, সবাই তো ভয় পেয়ে যান, সর্বনাশ, এ তো ভয়ঙ্কর এক ব্যাপার। একদম মৃত্যুর হাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ষা করেছেন, আর অল্প একটু সময় দেরি হলেই সব সর্বনাশ হয়ে যেত। এরপর থেকে
কিছু ব্যাপার ঘটা শুরু হয় আর কি তামিম ভাইয়ের সাথে। তামিম ভাই নাকি একা একা আকাশের দিকে তাকিয়ে কান্নাকাটি করতেন। এটা আসলে উনি কি দেখতেন উনি নিজেও আসলে এখন বলতে পারেন না, কারণ ওনার তো আসলে মনে নাই এগুলো। আর তামিম ভাইয়ের বড় ভাইকে আরবি পড়াতেন একজন হুজুর। উনি তামিম ভাইকে তেল পরা দেন এবং তামিম ভাইয়ের আম্মুকে বলেন যে এই তেলটা তার মাথা থেকে তলপেট পর্যন্ত এটা মাখাতে হবে একটা রেগুলার বেসিসে। তো আল্লাহর রহমতে উনি সুস্থ হন ঠিকই, কিন্তু 3 মাস সময় লেগেছিল এই অবস্থা থেকে মুক্তি লাভ করতে। তো উনি ঠিক হওয়ার পর এই তামিম ভাইয়ের দাদি অথবা তামিম ভাইয়ের আম্মু এই দুইজনই তামিম ভাইয়ের মুখ থেকে একটা কথা শুনতে, সেটা হচ্ছে তামিম ভাই নাকি বলতেন, ওই দেখো মা কে যেন দৌড় দিল। আবার তামিম ভাইয়ের দাদিকে বলতেন, দাদি দাদি দেখো ওই যে রান্নাঘরের দিকে কে যেন গেল। কিন্তু অন্যরা কিন্তু এটা দেখতেন না। ওনারা ওই দিকটাতে যেতেন, মানে তামিম ভাইয়ের আম্মু যেতেন, যে তামিম ভাই যেহেতু বিষয়টা দেখেছে আসলে ওইদিকে কেউ আছে কিনা, বা তামিম ভাইয়ের দাদি বা আম্মু রান্নাঘরের দিকে যেতেন যে আসলে রান্নাঘরে ওখানে কেউ আছে কিনা, কিন্তু না, কাউকে দেখতেন না। কিন্তু তামিম ভাই উনি একজনকে দেখতেন, একটা অবয়বকে দেখতেন। হঠাৎ করে দৌড় দিত, হঠাৎ করে রান্নাঘরের দিকে চলে যেত। মনে হচ্ছে যে তামিম ভাইকে দূর থেকে খুব ক্লোজ অবজারভেশনে রেখেছেন, নজরদারিতে রেখেছেন। এক রাত্রে তামিম ভাইয়ের দাদি একটা অদ্ভুত শব্দ শুনতে পান। উনি শুনতে পান ঘোড়ার খুরের আওয়াজ। আসলে ওই দিকটাতে তো ঘোড়ার খুরের আওয়াজ পাওয়ার কথা না, ওখানে তো কেউ এই এলাকায় ঘোড়ার পিঠে চড়ে বেড়ায় না। তো এই আওয়াজ পাওয়ার পর ওনার ঘুম তো ভেঙে গিয়েছে। উনি কি করেছেন, উনি জানালাটা হালকা করে ফাঁকা করে দেখছেন যে আসলে বাইরে কি। উনি দেখেন যে একটা জুব্বা পরিহিত মাথায় পাগড়ি দেওয়া লোক ঘোড়ার উপর বসে ঘোড়ায় চড়ে চলে যাচ্ছে। এই ঘটনা দেখার পর তামিম ভাইয়ের দাদি তামিম ভাইয়ের বাবাকে বলেন যে এই দ্রুত এই বাসাটা চেঞ্জ কর, এই বাসা ভালো না, এই জায়গাটাও ভালো না, পরে আরও বড় ধরনের ক্ষতি হবে। কিন্তু তামিম ভাইয়ের বাবা উনি তো আইনের মানুষ, উনি এগুলো খুব একটা পাত্তা দিতেন না। তখন উনিও আইন পেশায় যে খুব বেশি দিন হয়েছে বিষয়টা এরকম না, উনিও যুবক। আর কোর্টের কাজ শেষ করার পর উনি বিভিন্ন কাজে ওনাকে বেশ রাত পর্যন্ত বাইরেই থাকতে হতো। তো যার কারণে এই সমস্ত বিষয়ে ওনার মাথায় নেয়ার আসলে সময় ছিল না, বা ওইভাবে বিশ্বাসও করতেন না, গুরুত্বও দিতেন না। একদিন হয় কি, এই তামিম ভাইয়ের বাবা রাত আনুমানিক 1টার দিকে বাসায় আসেন। তো 2001 সালে ওই এলাকায় রাত 1টা মানে তো অনেক রাত। তো উনি বাসায় আসার পর হাত মুখ ধুবেন, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হবেন। ওই বাসায় ওয়াশরুমটা বাড়ির বাইরেই ছিল, শহর এলাকা হলেও। তো উনি ওয়াশরুমে গিয়েছেন। তো ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বাইরে বের হয়ে যখন উনি কলপারে গিয়ে হাত মুখ ধুবেন, তো যখনই উনি ওই কলে এক হাত দিয়ে চাপ দিচ্ছেন, হঠাৎ করে মনে হলো ওই কলপারের পাশে থাকা কাঁঠাল গাছটা এইটা এই তামিম ভাইয়ের বাবার মাথার উপরে হেলে আসছে। কিন্তু তামিম ভাইয়ের বাবা যখন তাকান তখন দেখেন যে গাছটা সোজা হয়ে গেছে, কিন্তু গাছটা যে একটু আগে ঝুঁকে এসেছিল ওইটার কারণে ডালপালা যে নড়ছিল সেটা বোঝা যাচ্ছে। কিন্তু অন্য যে গাছগুলো ছিল ওই সময় বাতাসটা খুব কম ছিল, যার কারণে অন্য গাছের ডালপালা কিন্তু নড়ছিল না। হঠাৎ করে ঝুঁকে পড়া গাছ সোজা হয়ে গেলে গাছে একটা ঝাঁকুনি হয়, ওই ঝাঁকুনি কিন্তু তখন হচ্ছিল। তো উনি চিন্তা করেন হয়তো এটা মনের ভুল। উনি আবার কলে যখন চাপ দেওয়া শুরু করবেন, হঠাৎ করে মনে হলো যে গাছটা আবার ঝুঁকে ওনার কাছে চলে এসেছে এবং এবার পাতার স্পর্শ উনি পাচ্ছেন। আবার উনি পিছন দিকে তাকান, এইবার উনি দেখেন যে গাছটা সাঁ করে সোজা হয়ে গেল এবং গাছটা নড়াচড়া করছে, মানে ঝাঁকি যেটা হয় আর কি, ঝাঁকি লাগলে যেরকম গাছ নড়ে ওরকম। এইবার উনি প্রচণ্ড ভয় পান। উনি সাথে সাথে দৌড়ে ঘরের ভিতরে ঢুকে পড়েন এবং ওনার মা মানে তামিম ভাইয়ের দাদিকে সব কথা খুলে বলেন। পরের দিনই ওনারা ইমার্জেন্সি ভিত্তিতে বাসা চেঞ্জ করেন। ওনারা মানে তামিম ভাইয়েরা বাসা চেঞ্জ করার 2 দিন পরে তামিম ভাইয়ের বন্ধুর আপন ছোট ভাই, তার বয়স ছিল ওই সময় 3 বছর, সে ওই পুকুরে পড়ে মারা যায়, ঠিক সেই জায়গায় যেই জায়গাটাতে উনি পড়েছিলেন আর যেই জায়গাটাতে পাক সৃষ্টি হয়েছিল।
তো এরপরে তামিম ভাইয়ের বড় ভাইয়াকে যে হুজুর পড়াতেন উনি বলেছিলেন যে ওইটা আসলে একটা সময় পরিত্যক্ত শ্মশান ঘাট ছিল, পরবর্তীতে এখানে মানে একটা পুকুর খনন করা হয়েছে। আর এরও বেশ কিছু বছর পরে ওই যে ভয়ালকুর মানে ওই পুকুরটা এটা ভরাট করে ফেলে, এবং ভরাট করার সময় ওখানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়, মিষ্টি বিতরণ করা হয়, গরিব দুঃখীদের মধ্যে খাবার বিতরণ করা হয়। এরপরে ওই জায়গাটা ভরাট করে ফেলা হয়, ওটা এখন আর কিচ্ছু নাই। ওই জায়গাতে গেলে এখন সেখানে পুকুরের অস্তিত্ব আর বোঝাও যাবে না, দেখাও যাবে না। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি তামিম ভাইকে ওনার সাথে ঘটে যাওয়া ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন। তো তামিম ভাইয়ের সাথে যখন কথা বললাম উনি বললেন যে ওনার কাছে আরও কিছু ঘটনা আছে, পর্যায়ক্রমে সেগুলো আপনাদের হরর ওয়ার্ল্ডের লিসেনারদের জন্য পাঠাবেন। তো আপনার আরও ঘটনার প্রত্যাশায় রইলাম তামিম ভাই। আর প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হয়েছে। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের 119তম এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার, প্রিয় লিসেনার্স, আবারও স্বাগতম জানাচ্ছি 119তম এপিসোডের নতুন আরও একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম বশির আহমেদ। যদিও বা নামটি ছদ্মনাম, আহমেদ নামটা ঠিক আছে, শুধু শুরুর অংশটা আমরা ছদ্মনাম ইউজ করছি, কারণ উনি ওনার পুরো ডিটেলস আমাদেরকে দিলেও বলেছেন যে অন্যান্য ঠিকানা প্রকাশ করা যাবে, তবে শুধু নামটা যেন আমরা ছদ্মনাম ইউজ করি, যার কারণে বশির আহমেদ নামটা দিলাম। ওনার নাম আহমেদ লাস্টে ঠিক আছে। তো উনি বর্তমানে একজন রেমিটেন্স যোদ্ধা ভাই হিসাবে সৌদি আরবের দাম্মাম শহরের আল খোবার নামক এলাকায় একটি রেস্তোরাঁতে শেফ হিসাবে জব করছেন। ওনার বাড়ি লক্ষ্মীপুর জেলার একটি গ্রামে। তো উনি তো কাজের ফাঁকে হেডফোন লাগিয়ে উনি কাজ করছেন, শেফ হিসাবে মজার মজার খাবার রান্নাও করছেন, আবার আফনান দ্য হরর ওয়ার্ল্ড শুনে যাচ্ছেন। এটা ওনার একটা অভ্যাসে পরিণত হয়েছে। যদিও কাজের ব্যস্ততায় আসলে ঘটনা পাঠাতে ওনাদের খুব কষ্ট হয়, বিশেষ করে প্রবাসী ভাই যারা আছেন। তারপরেও আমাদের বশির আহমেদ ভাই ঘটনা পাঠিয়েছেন, অনেক কষ্ট করে লিখে পাঠিয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। তো চলুন মূল ঘটনাতে চলে যাই। ঘটনাটি বেশ আগের 1940 কি 45 সালের দিকে ঘটেছিল। আর ঘটনাটি ঘটেছিল এই বশির ভাইয়ের নানির বাবাকে কেন্দ্র করে। তো এই নানিরা ছিলেন 3 ভাই 3 বোন, আর নানি ছিলেন ওনার ভাই বোনদের মধ্যে মেজো। তো কর্মসূত্রে নানির বাবা ছিলেন একজন মস্ত বড় ওঝা বা কবিরাজ। আশেপাশে বিস্তীর্ণ এলাকায় ওনার যথেষ্ট নাম ডাক ছিল ওই সময়ের প্রেক্ষাপটে। মানুষের মুখে মুখে ওনার ঘটনাগুলো গল্প আকারে অনেকে আলোচনা করতো, মানে মুখে মুখে গল্প আকারে সেগুলো প্রকাশ পেত। তো অনেক লোক দূর দূরান্ত থেকে ওনার কাছে চিকিৎসার জন্য আসতেন। আর ওনার নামটা আমরা অবশ্যই বলবো, হয়তোবা তার নাম অনেকেই ওই এলাকায় বা লক্ষ্মীপুরের অনেকেই চিনেও থাকতে পারেন। তো বিভিন্ন ধরনের ঝাড়ফুঁক, সাপে কাটা, জিন ভূত তাড়ানোর মতো কবিরাজি চিকিৎসা উনি করতেন খুবই শক্ত হাতে, এবং চ্যালেঞ্জ নিয়ে কবিরাজি করতেন বলেই তার নাম ছড়িয়ে পড়েছিল। অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো কবিরাজ ট্রিটমেন্টের জন্য এসে বলে যে না, এই কাজ আমার দ্বারা হবে না, আপনারা আরও ভালো কোনো কিছু দেখেন, ভালো কোনো হুজুরের কাছে যান, ভালো কোনো কবিরাজের কাছে যান। এই টাইপের কথা কিন্তু সব ঘটনার মধ্যেই আমরা বলি, কিন্তু উনি এমন কথা পারতপক্ষে বলতেনই না। উনি চ্যালেঞ্জ নিয়ে নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতেন, নিজের জীবনকে বাজি রাখতেন, কিন্তু বলতেন না যে আমি পারবো না। এবং আল্লাহর অশেষ রহমতে উনি অধিকাংশ কাজে সফলও হতেন, যার ফলশ্রুতিতেই কিন্তু ওনার নামটা ছড়িয়ে পড়েছিল আশেপাশের বিভিন্ন এলাকায়। আর বিভিন্ন রকমের দক্ষতার প্রকাশ পেত ওনার কাজে। উনি কিন্তু নামমাত্র হাদিয়া নিয়ে কাজ করতেন, মানে যেটা না নিলেই না, বা কেউ খুশি হয়ে যদি কিছু নিতেন। এমনও হতো যে কেউ কিছুই দিতে পারেনি, তার সামর্থ্যও নাই, তারপরে উনি কিছু নিতেন না। এই কারণেই মূলত ওনার নাম ডাক চারদিকে ছড়িয়ে পড়ে। যাই হোক, নানি যেভাবে ঘটনা বলেছিলেন সেটা এমন ছিল যে ওই সময় দিনটা ছিল শুক্রবার, আর নানির বাবার নাম হলো লোকমান খোনা। লোকমান খোনা বলতে খনকার বা খন্দকার বলতো, কিন্তু স্থানীয়ভাবে আঞ্চলিক ভাষায় খোনা বলতো। তো লোকমান খোনা নামে উনি বেশি পরিচিত ছিলেন আর কি।
তখন নানির বয়স 12-13 হবে বা সর্বোচ্চ 14 হবে, এরকম আর কি। তো ওনারা বাড়িতে সন্ধ্যার পর চেরাগের আলোতে লেখাপড়া করছিলেন ভাই বোনেরা মিলে। হঠাৎ করে এই লোকমান খোনা মানে নানির বাবা তড়িঘড়ি করে বাসায় আসলেন আর নিজের ব্যাগ গুছিয়ে বের হতে হতে বলে গেলেন যে উনি ফিরতে বেশ কিছুটা সময় নেবেন। আর এরকম ঘটনা মানে যে উনি তাড়াহুড়া করে ওনার ব্যাগটা গুছিয়ে দ্রুত বাইরে চলে যাচ্ছেন, ওনার আসতে অনেক সময় লাগবে বা কয়েকদিন উনি আসতেও পারেন না, এটা কিন্তু ওনার পরিবারের সাথে হামেশাই হয়। তাই এই বিষয়টা নিয়ে খুব একটা গুরুত্ব কেউ দিলেন না। বিষয়টা হলো যে উনি একটা রোগীর চিকিৎসা করতে বের হয়ে গিয়েছেন, আর বাড়ির অন্য সদস্যরা তখন তো ওই সময়ের প্রেক্ষাপটে রাত 8টার পরেই কিন্তু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তেন, সর্বোচ্চ রাত 8টা, এরপরে না। আবার ভোরবেলা আজানের পর পরে সবাই উঠে পড়তেন। তো নানির বাবা যে কখন বাসায় এসেছেন এটা কিন্তু ওনারা কেউই টের পান নাই, শুধু ওই নানির মা উনি টের পেয়েছিলেন, তাকে এসে ডাকাডাকি করেছিলেন, কিন্তু নানি বা অন্যান্য ভাই বোনেরা কিন্তু টের পান নাই। সকালবেলায় বাবার কাছে জানতে চেয়েছেন যে এত তাড়াহুড়া করে কোথায় গেলা আর কখন বাসায় ফিরলা, আমরা তো কেউ কিছু টের পেলাম না। তো তখন নানির বাবা একটি ঘটনা বলেন। মূলত উনি বিভিন্ন জায়গায় যখন যেতেন, বিভিন্ন কাজ করতেন, সফল হতেন বা ব্যর্থ হতেন, উনি এসে ছেলে মেয়েদের সাথে গল্প করতেন। ওনার ছেলে মেয়েরাও এগুলো খুব আগ্রহ ভরে শুনতো, মানে উনি ওনার ছেলে মেয়েদের কাছে নিজের এই গল্পগুলো করে খুব আনন্দ পেতেন যে ছেলে মেয়েরা শুনুক বাবার এই গল্পগুলো, যাতে করে বাবার এই গল্পগুলো তাদের মাঝে থাকে। তো যাই হোক, উনি বলেন যে গতকাল এশার নামাজ পড়ে উনি যখন বাজারের মসজিদে পাশে একটু বসেছিলেন, এরপর বেশ কয়েকজন লোকের সাথে উনি আবার পাশেরই আরেকটা দোকানে, ওই জায়গাটার নাম হলো কালীতলা, ওই কালীতলায় চা খেতে চান। তো ওখানে বসে চা খাচ্ছিলেন, হঠাৎ করে একজন লোক আসে হন্তদন্ত হয়ে, এসেই তার গায়ের উপরে মানে উপড়ে পড়ে, মানে অনেক সময় মানুষ দৌড়ে এসে গায়ের উপরে ঝাঁপিয়ে পড়ে না, ওই রকম আর কি। তো উনি কিন্তু চা খাচ্ছিলেন, এরকম হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ার কারণে ওনার চায়ের কাপ থেকে চাও পড়ে গেছে এবং বলতেছেন যে ভাই আমাকে দ্রুত সাহায্য করেন, খোনার সাহেব আমাকে সাহায্য করেন, তো আমার মেয়েটার বিয়ে ভেঙে যাবে, দ্রুত চলেন। হাও মাও করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো তখন এই লোকমান খোনা যিনি মানে নানির বাবা, উনি তাকে সান্ত্বনা দিয়ে বলেন, আচ্ছা ঠিক আছে, একটু ধৈর্য ধরেন, বসেন, আল্লাহ যদি আমার হাত দিয়ে কোনো সমাধান রাখেন তো হবে, সেটা আমি অবশ্যই করব। তো আমার আয়ত্তের মধ্যে হলে আমি সর্বোচ্চ চেষ্টাটা করব। আগে আমাকে খুলে বলেন যে আসলে ঘটনাটা কি হয়েছে, তা না হলে তো আমি কি ধরনের চিকিৎসা গ্রহণ করব, তো সেই অনুযায়ী তো আমাকে কিছু সরঞ্জামাদি নিয়ে আপনার বাড়িতে যেতে হবে। তখন উনি বলতে শুরু করেন, যেই ব্যক্তিটা ওখানে এসেছিলেন তার নাম হচ্ছে আব্দুল মিয়া। তো ওনাদের এলাকায় আগের দিনে রাতের বেলাতে বিয়ে হতো। ঢাকা শহরে যখন যেমন দেখা যায় যে সন্ধ্যার পরে বিয়ে হয়, কারণ দিনের বেলা অনেকে ব্যস্ত থাকেন, রাস্তাঘাটে যানজটও থাকে, অধিকাংশ বিয়েগুলো এখন বাংলাদেশে সন্ধ্যার পরে হয়, বিশেষ করে শহর এলাকায় আর কি। তো ওই লোকটা বলেন যে ওনার মেয়ের বিয়ে ঠিক হয়েছে গত 3 দিন আগে। তো বুধবার ছেলে পক্ষ এসে পছন্দ করে পাকা কথা দিয়ে গেল যে শুক্রবার বিয়ে। তো যথারীতি বাড়িতে সব আত্মীয়রা এসে হাজির, বিয়ে বাড়ি বলে কথা, চারদিকে হইচই আনন্দ, একটা মানে উৎসবের আমেজ চলছে, সবাই মেতে আছে সেই আমেজে। তো মেয়ের গায়ে হলুদ দেওয়া, মেহেদি পরানো, এসব কিছু নিয়ে সবাই কিন্তু ব্যস্ত ছিল। আর মেয়েটাও ভীষণ লাজুক, লজ্জায় কারো সামনে আসতে চাইতো না। তো মেয়ের মা, খালা, ফুপু, চাচিরা সবাই মিলে মেহেদি তুলতে গেল পাশের বাড়িতে। তখন মাগরিবের আজান শেষ হয়ে গেছে। তো ওই সময় বাড়িতে ওনার মেয়ে মানে ওই আব্দুল মিয়ার মেয়ে মানে যার বিয়ে আর কি, তার ছোট ছোট চাচাতো ভাই বোনেরা ওই সময় ছিল। তো মেয়ের মা, চাচিরা ফিরে আসলো, মেহেদি হলুদ বাটা শেষে মেয়েকে ডাকতে গেল, মেয়েকে হলুদ মেহেদি পরাবে বলে। কিন্তু ডাকাডাকি করেও মেয়ের কোনো সারা শব্দ না পেয়ে ঘরে গিয়ে দেখে মেয়ে নেই, হইচই পড়ে গেল, কোথাও মেয়েকে পাওয়া যাচ্ছে না। পরিবারের সবাই এদিক ওদিক খুঁজতে শুরু করে, মেয়েকে পাওয়া যাচ্ছে না। এর মধ্যে আশেপাশের কিছু লোকজন, প্রতিবেশী, এরা তো অনেক বাজে মন্তব্য করছে, এই মেয়ে তো পরিচিত কোনো ছেলে ছিল, তার হাত ধরে পালাইছে। এখন এই টাইপের কথা যখন
বলে, স্বাভাবিকভাবে মানুষ বলবেই, তখন কি আসলে কারো ভালো লাগবে? নিশ্চয়ই ভালো লাগবে না। আবার কেউ কেউ বলে যে আব্দুল মিয়াকে দোষারোপ করছে, তুমি কেন মেয়ের মতের বিরুদ্ধে বিয়ে দিচ্ছিলা? তখন আব্দুল মিয়া বলে যে না, আমি তো মেয়ের মতের বিপরীতে বিয়ে দেই নাই। মেয়েকে যখন বলা হয়েছে বিয়ের কথা, সে রাজি হয়েছে, সে তো কোনো অমত করে নাই, আর তার পছন্দের কোনো ছেলের কথা আমাদেরকে বলে নাই। আর তার মা খালারাও জিজ্ঞেস করছিল যে তার পছন্দের কেউ আছে কিনা, সেও বলছে না, এরকম কিছু নাই, তোমাদের যেটা পছন্দ তার সাথে আমি বিয়ে করব। তো এই বিষয়টাতে একদম স্বাভাবিকভাবে হয়েছে, মেয়ের তো পালানোর প্রশ্নই আসে না। কিন্তু আশেপাশের লোকজন এই কথা কোনোভাবে বিশ্বাস করতে রাজি না। যারা এই আব্দুল মিয়ার বিপক্ষে ছিল বা পছন্দ করতো না, তারা এই বিষয়টা খুব রসালোভাবে চারদিকে এই মুহূর্তের মধ্যে ওই সময়ের মধ্যেই ছড়ানো শুরু করে দিছে। তো এই বিষয়টা আসলে মানে আমাদের সামাজিক প্রেক্ষাপটে তো মোটেও ভালো কিছু বয়ে আনে না। মানুষ তো বদনাম করার সুযোগ পেলে আর কেউ ছাড়ে না, বিষয়টা তো এরকম হয়ে গেছে। তো এখন অনেকে বলছে যে আচ্ছা, সেটা নয় বুঝলাম, হয়তোবা মেয়ের পছন্দের কেউ ছিল, কিন্তু ভয় বলতে পারে নাই, লোকলজ্জার কারণে এখন তুমি জোর করে বিয়ে দিচ্ছিলা, মেয়ে মনে হয় কোনো জায়গায় আত্মহত্যা করতে গেছে, তাড়াতাড়ি চলো চারদিকে খোঁজা শুরু করি। তো এই কথা শোনার পর ওনারা তো শুরু করেছেন চারদিকে খোঁজা। মাগরিবের পরে কিন্তু এই ঘটনা, খুঁজছে খুঁজছে খুঁজছে, কোথাও পায় না, কোথাও পায় না। সবাই নিরাশ হয়ে ফেরত আসছে। গাছপালার ডাল, মানে কোথাও আবার সে গলায় ফাঁস দিয়েছে কিনা, এরকম গাছের মাথা ডাল চারদিকে যেগুলো আছে, মানে এই সময়ের মধ্যে ওই মেয়েটা যতটুকু পথ যেতে পারে এতটুকু পথ চারদিকে খোঁজা হয়েছে, কিন্তু না, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিক ওদিক খুঁজে না পেয়ে সবাই ফেরত আসছে যে না, তাকে তো পাওয়া যাচ্ছে না। এরপরে হঠাৎ করে ওই আব্দুল মিয়ার বোনের মেয়ে সে এসেছে এবং জানায় যে এই যে মেয়েটা যার বিয়ে হয়েছে, সে বলতেছে যে আপু তো আমাকে বলেছিল সে ওয়াশরুমে যাবে, তারপর তো আর ফেরত আসে নাই। তখন বলে যে তুই এতক্ষণ বলিস নাই কেন? তখন ওরা তো ওই ওয়াশরুমের দিকটাতে যায়, আর গ্রামের ওয়াশরুমগুলো তো ঘরের বাইরেই থাকে, এটা আমরা সকলে জানি। তো ওই ওয়াশরুমের পেছনেই ছিল একটা ছোট সুপারি বাগান, আর সুপারি বাগানের সাথে আবার একটা লাগোয়া পুকুর ছিল। যেহেতু ওই দিকটাতে গিয়েছে আর এরকম একটা সময় সন্ধ্যার পরপরই, নিশ্চয়ই তার সাথে খারাপ কিছু হয়েছে, কারণ ওই দিকটাতে অনেকেই ভয় টয় পেত মাঝে মাঝে। তো সবাই ওই দিকটাতে যায়, ওই দিকেও খোঁজাখুঁজি করতে থাকে, না ওখানেও খোঁজাখুঁজি করে পাওয়া যায় না। এখন মেয়ের বাবা যিনি আব্দুল মিয়া, তো উনি আসলে সবাই চলে গেলেও উনি ওনার মতো করে খুঁজে যাচ্ছেন। আসলে বাবা তো, তার মন তো মানে না, সবাই ব্যর্থ হয়ে ফিরে গেল, কিন্তু উনি তারপরও খুঁজছেন, একটা বৃথা চেষ্টা করেই যাচ্ছেন। তো উনি যখন খুঁজতে খুঁজতে বাড়ির দিকটার কাছাকাছি এসেছেন, হঠাৎ করে ধপ করে একটা শব্দ উনি পান। তো এই শব্দ পাওয়ার পর উনি চমকে ওঠেন, একটু ভয় পান, উনি দ্রুত পা চালিয়ে বাড়িতে ফেরত আসেন। উনি ভেবেছেন হয়তো এখন ডালপালা ভেঙে পড়েছে, এই জন্য ওরকম শব্দ। তো উনি একটু দ্রুত চলে এসেছিলেন আর কি। তো জিজ্ঞেস করেন, কী ব্যাপার, তুমি হঠাৎ করে এইভাবে দৌড়ে চলে আসলা কেন, কোনো সংবাদ পেয়েছে? বলে যে না, আসলে ওইখানে কী যেন পড়লো, একটু ভয় পেয়েছি, তাই দ্রুত চলে আসছি। তখন ওনার শ্যালক, মানে আব্দুল মিয়ার শ্যালক বলছে, কি পড়লো মানে? মানে মেয়ের মামা আর কি, চলেন তো দেখে আসি কি পড়ছে এখানে, বিষয়টা তো ভালো বলে মনে হচ্ছে না। তখন এই আব্দুল মিয়া এবং মেয়ের মামা হারিকেন আর চেরাগ নিয়ে গেছেন দেখতে, যে আন্দাজ মতো যে জায়গাটাতে আসলে ওইটা শব্দটা হয়েছিল এরকম একটা জায়গায়। আর ওইখানে গিয়ে ওনার মেয়েকে পাওয়া গেল রক্তাক্ত অবস্থা, হাতে পায়ে মুখে বিভিন্ন জায়গায় আঁচড়ের দাগ। এরপর চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল, ধরাধরি করে মেয়েকে তো বাসায় নিয়ে আসা হলো, হাতে মুখে পানি দেওয়া হলো। তো মেয়ে সে তার জ্ঞান ফেরত আসলো, কিন্তু স্বাভাবিক আচরণ করছে না। তখনই বোঝা গেল এটা স্বাভাবিক কিছু না, নিশ্চয়ই কোনো একটা ভয়ঙ্কর কিছু হয়েছে, কারণ একটু পরে মেয়ের বিয়ে, এখনই বরযাত্রী চলে আসতে পারে, তখন কি হবে? তো এই যে ঘটনাটা যখন বলা হলো, বলার পর এই আব্দুল মিয়া এই লোকমান খোনাকে বললেন যে খোনার সাহেব, দ্রুত চলেন, মেয়েটাকে একটু সুস্থ করার ব্যবস্থা করেন, না তাহলে তো মেয়ের বিয়েটা হবে না, আর মেয়ের বিয়ে ভেঙে গেলে এই মেয়ের বিয়ে দিতে আমাদের অনেক কষ্ট হবে, আর মানুষজন এমনিতেই অনেক আজে বাজে কথা বলছে চারদিকে। তখন
ওই আব্দুল মিয়াকে বাজারে বসিয়ে রেখেই এই লোকমান খোনা দ্রুত বাড়িতে যান। বাড়িতে গিয়ে ওনার কিছু সরঞ্জামাদি নিয়ে বের হয়ে যান। যে তখন ওই যে নানি এবং নানির অন্য ভাই বোনেরা লেখাপড়া করছিল, এই জন্য উনি বলে গেছেন যে আমার আসতে দেরি হবে। তো যাই হোক, উনি আব্দুল মিয়ার কাছে যান, ওই যে বাজারে যেখানে বসেছিল আর কি, যে চায়ের দোকানে। তো তার সাথে উনি ওই আব্দুল মিয়ার বাড়িতে যান। যাওয়ার পর দেখা যায় যে একটু পরে যে মেয়ের বিয়ে, এই মেয়েকে বেঁধে রাখা হয়েছে। মা চাচিরা দোয়া দরুদ পড়ছেন। মেয়েটা একবার জ্ঞান হারায়, কিছুক্ষণ পর আবার তার জ্ঞান ফেরে। আর যখনই জ্ঞান ফেরে, এই মেয়েটা কি করে, চারদিকে যারা থাকে সকলকে থুতু ছিটিয়ে দিচ্ছে, এবং থুতু ছিটিয়ে দেওয়ার পর আবার জ্ঞান হারায়। তখনই এই লোকমান খোনা বুঝতে পারেন যে মেয়েটা কোনো জিনের খপ্পরে পড়ছে। অবস্থা বেগতিক দেখে ঘরের সবাইকে বাইরে যেতে বলেন এবং উনি চিকিৎসা শুরু করেন। ঘরে শুধু মেয়ের মামা, এই লোকমান খোনা এবং মেয়ের বাবা ছিলেন। তো মেয়েকে ধরে রাখার জন্যই মূলত তার বাবা এবং মামাকে রেখে দেওয়া হয়েছিল। তো নিয়ম মাফিক উনি রুকিয়া শুরু করেছেন। জিন হাজিরও হয়েছে, কিন্তু জিনটা কোনো কথা বলে না। কোনো প্রশ্ন করলে শুধু মাথা নাড়ায়, ইশারা করে, ইশারা দেয়, মানে হাত দিয়ে ওই মেয়ের শরীরের ভিতরে থেকে ইশারা দিচ্ছে, কিন্তু কোনো কথা বলে না। অনেকক্ষণ চেষ্টার পরও যখন জিন কথা বলল না, তখন এই লোকমান খোনাকে সাহায্য নিতে হয় ওনার পালিত এক জিনের। তো এই জিনটাও বেশ শক্তিশালী ছিল। তো পালিত জিনটা মেয়ের শরীরে আসার পর সব ঘটনা জানতে পারেন। ঘটনাটা ছিল, ওই মেয়েটা যখন ওয়াশরুমে গিয়েছে তখন মাগরিবের আজান শেষ হয়েছে। ঠিক এই সময় ওই ওয়াশরুমের পাশ দিয়ে যাচ্ছিল একটা বোবা জিন। তো মেয়েটা দোয়া না পড়ে ওয়াশরুমের মধ্যে ঢুকেছে, ওয়াশরুমে যাওয়ার যে দোয়াটা। আর ওই মেয়েটাকে দেখে ওই জিনটা আকৃষ্ট হয়েছে। এখন যেহেতু সে দোয়া পড়ে ঢোকে নাই, যার ফলশ্রুতিতে এই আকৃষ্ট হওয়ার সুযোগটা তৈরি হয়েছে। চিন্তা করেছে মেয়েটা ওয়াশরুম থেকে বের হোক, এরপরে ওর উপর সে প্রভাব বিস্তার করবে। কিন্তু প্রবলেমটা হয়েছে কি, যে সে দোয়া না পড়ে ভিতরে ঢুকলো, বের হওয়ার সময় ঠিকই দোয়া পড়ে বের হয়েছে, যার ফলশ্রুতিতে তার উপর প্রভাব বিস্তার ওইভাবে করতে পারছে না। কিন্তু ক্ষিপ্ত হয়ে ওকে ওখান থেকে সরিয়ে নিয়ে মারধর শুরু করেছে, প্রচণ্ড মারধর করেছে, আঁচড় দিয়েছে। কারণ ওকে যেভাবে সে প্রভাব বিস্তার করতে চেয়েছিল সেটা সে পারে নাই। এরপরে যখন সবাই খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে, একটা পর্যায়ে মেয়ের বাবাও ওই দিকটাতে গিয়েছে, তখন ওই মেয়েটাকে উপর থেকে আছড়ে ফেলে দেয়, এবং ওই শব্দটাই মেয়ের বাবা পেয়েছিল। তো জিনটা তো বোবা, এই জন্যই শুধু ইশারা করছে আর থুতু ছিটাচ্ছে। তো বিস্তারিত শোনার পর আবার ওই বোবা জিনটাকে আনা হয়। কারণ ওই জিনটা যখন আসে, ওই জিনটা আবার, বোবা জিনটা আবার বাইরে বের হয়ে গেছে। ওই জিনটাকে আবার রুকিয়া করে আনা হয়, ওনার পালিত জিনের মাধ্যমে ধরে আনা হয়। যেহেতু ওই জিনটা কথা বলতে পারে না, এখন ওনার পালিত জিনের মাধ্যমে ওই জিনটাকে তাড়ানোর চেষ্টা করা হচ্ছিল। কিন্তু ওই জিনটা নাকি ওই পালিত জিনকে ইশারা দিয়ে বলছে যে সে কোনোভাবে যেতে চায় না। এখন সমস্যাটা হলো, ওই পালিত জিনটাও ওই বোবা জিনের ইশারা ঠিক ভালো করে বুঝতে পারছে না, অল্প অল্প বুঝতে পারছে। এখন এই অবস্থায় কি করণীয়? তখন ওই পালিত জিনটা এই লোকমান খোনাকে জানায় যে আমি এই জিনের পরিবারের কাউকে হাজির করি, তাকে খবর দেই, আসুক, দেখি এই জিনটাকে নিয়ে কি করা যায়। সে হয়তোবা বোবা জিনের ভাষাটা বুঝতে পারবে। তখন ওই পালিত জিন অল্প সময়ের মধ্যে হাজির করে ওই বোবা জিনের আর এক ভাইকে, যে কিনা ছিল ওই বোবা জিনেরই যমজ ভাই। তো বোবা জিনের ভাই সেও আসে, কিন্তু সে আসার পর সেও একই রকম ব্যবহার শুরু করে, সে কথা বলে না, ইশারা করে। কিন্তু ওই জিনটা কিন্তু কথা বলতে জানতো, সেটা কিন্তু পালিত জিন বলেছিল। তখন এই লোকমান খোনা বলে যে তুমি যদি তোমার ভাইকে নিয়ে এখান থেকে না যাও, তাহলে কিন্তু তোমার ভাইকে মেরে ফেলবো আর তোমাকেও বন্দি বানাবো। কিন্তু সে কোনো কথা বলে না, ইশারা করে। কিন্তু ওনার ইশারাটা এই লোকমান খোনাও বোঝে না, পালিত জিনও বোঝে না। তখন আবার ওই পালিত জিনকে হাজির করা হয়। তো পালিত জিন তো আসলে দূরে ছিল, সে দেখছে সব কিছু, সে আবার হাজির হয়ে সে জানায়। তখন পালিত জিন বলে যে ঠিক আছে, আমি কিছুক্ষণ সময় নেই, কারণ এই জিনটা তো কথা বলতে পারে, কেন কথা বলছে না, এই বিষয়টা তো একটু জানার দরকার। তো অল্প কয়েক মিনিট সময় নেন, এরপরেই ওই মেয়েটার শরীরে পালিত জিনটা হাজির হয়। এসে বলে আসলে
এই যে বোবা জিনের যে ভাই, সে কথা বলতে পারে, সে কিন্তু আল্লাহ ভীরু নামাজ কালামি একটা জিন। কিন্তু এই বোবা জিনের কাছে এসে সে বলছে যে ভাই, ইশারা দিয়ে বলছে ভাই তুই চল, এখানে থাকার দরকার নেই। কিন্তু বোবা জিন ইশারা দিয়ে বলছে, মানে তার ভাষায় বলেছে যে না, এই মেয়েটাকে ভালো লেগেছে, আমি যাব না। এখন একটা মেয়ের বিয়ে একটু পরে এই বোবা জিন এসে এই মেয়েটার উপর সওয়ার হয়েছে, বিরক্ত করছে, তাকে এইভাবে উৎপাত শুরু করেছে। বিষয়টা একজন আল্লাহওয়ালা জিনের জন্য খুবই লজ্জাজনক, তারই আপন যমজ ভাই। এই জন্য লজ্জায় সে কথাই বলতে পারছে না, সে ইশারা করছে যে কি বলবে, সে এটা বলার আসলে ভাষা হারিয়ে ফেলেছে। তখন ওই বোবা জিনের ওই আল্লাহওয়ালা ভাই বলে যে, ওই পালিত জিনকে বলে যে তুমি আমার বাবার কাছে চলো আমার সাথে, আমার বাবাকে বললে আমার বাবা এটার একটা সমাধান করার চেষ্টা করবেন, কারণ বাবার কথা শুনবে ও। এখন আমার কথা, যমজ ভাই তো, আমার সাথে বন্ধুত্বের মতো সম্পর্ক, ও আমাকে না করে দিচ্ছে। তখন তার বাবাকে হাজির করা হয়। তখন তার বাবাকে হাজির করার পর তার বাবা বলে, আসলে এটা এমন একটা ব্যাপার হয়ে গেছে যে এই বোবা জিনটা এরা খুব জেদি প্রকৃতির হয়, আমি যদি এখন ওকে নিয়েও যাই, ও পরবর্তীতে আবার এসে ওই মেয়ের উপর অত্যাচার শুরু করবে। এখন আমি বাবা হয়ে তো ওকে হত্যা করতে পারি না। এখন সমাধান কি? সমাধানটা ওই মানে তার বাবা বলে দেন যে এটা এইভাবে করলে সমাধান হবে। কিন্তু আসলে ব্যাপারটা কি, যে ওই সময় হচ্ছে বিয়ে যে কোনো সময় ওই বরযাত্রীরা এসে ঢুকবে, এই বিষয়টা যদি সময় লাগে তাহলে তো ঝামেলা, তারা সেটা দেখে ফেলবে। কিন্তু আসলেই সেটাই হলো। ইতোমধ্যে বরযাত্রীরা চলে আসে, এসে দেখে যে এই ধরনের রুকিয়া চলছে, মেয়ের শরীরে জিন ভর করেছে। এখন জিনে ধরা মেয়েকে কি বিয়ে করবে? নিশ্চয়ই না। এখন যেহেতু রুকিয়া চলছিল, দ্রুত বিষয়টা সমাধানের প্রয়োজন ছিল। তখন ওই জিনের বাবাকে জিজ্ঞেস করে যে দ্রুত বলো, সময় নাই, যা করার তাড়াতাড়ি করো, তোমাদেরকে যেতে হবে, আর যদি খুব বেশি দেরি করো আমি কিন্তু তোমার বাপ বেটা সুদ্ধা যারা যারা আসো সবাইকে হত্যা করব। তখন ওই বাবা বলেন যে তোমরা যতগুলো আইটেম খাবার তৈরি করেছো, এর প্রত্যেকটা আইটেম থেকে কিছু কিছু অংশ তোমরা ওই সুপারি বাগানে রেখে আসবা। তো তাহলে ওই বোবাজিনটা সহ আমরা যারা এখানে হাজির হয়েছিলাম, আমরা কেউই আর এই দিকটাতে আসবো না, আর ও যেন পরবর্তীতে না আসে, যেহেতু তোমরা এই জিনিসটা ওকে দিয়েছো, উপহার দিয়েছো, পরবর্তীতে যেন না আসে সেই ব্যবস্থা আমি করব, এবং ওর যে ভাই কথা বলতে পারে সে করবে, এটা নিয়ে তোমাদের চিন্তা করার দরকার নাই। তো সত্যি ওই সময়ে ওই খাবার থেকে কিছু কিছু খাবার ওইখানে রেখে আসা হয়। আসলে তারা তো আসলে আর্থিক অবস্থা ভালো ছিল না মেয়ের বাবার, খাবার তো লিমিটেড তৈরি করা হয়েছিল নির্দিষ্ট সংখ্যক মানুষের জন্য। তারপরও উনি অল্প সময়ের মধ্যেই অন্যভাবে ব্যবস্থা করেছিলেন। খাবার রান্না যতটুকু হয়েছিল ওই সময়ে সেখান থেকে খাবার রেখে আসা হয়েছিল। তো এরপরে মেয়েটা স্বাভাবিক হয়ে যায়। কিন্তু প্রবলেম যেটা হলো যে ওই যে বরযাত্রী যারা আসছে এদের মধ্যে কথা শুরু হয়ে গেছে, জিনে ধরা মেয়ের সাথে আমাদের ছেলের বিয়ে দেব না। এখন মজার ব্যাপারটা হলো যে এই যে ছেলের যে বাবা, এই ছেলের বাবাটাও কিন্তু এই লোকমান খোনার পরিচিত ছিল। কিন্তু এই ছেলের সাথে যে বিয়ে হচ্ছে এটা লোকমান খোনা জানতেন না। দেখলেন যে এই ছেলের বাবার সাথে তার আগে থেকে পরিচয় ছিল, তিনি ওই বাড়িতে একটা ট্রিটমেন্ট করেছিলেন, যার ফলশ্রুতিতে এই লোকমান খোনা অনুরোধ করেন যে এটা কোনো সমস্যা না, এটা হঠাৎ করে হয়েছে। উনি বুঝিয়ে বলেন যে এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই, সমস্যা চলে গেছে। এরপরে স্বাভাবিকভাবে বিয়ে হয়। তো এই সমস্যাটা শেষ করে উনি বাড়িতে এসেছিলেন। প্রিয় লিসেনার্স, দেখুন এইখানে একটা শিক্ষা রয়েছে। শিক্ষাটা এটাই যে আমরা ওয়াশরুমে যখন ঢুকি তখন কিন্তু আমরা দোয়া পড়ে ঢুকি না, আবার বের যখন হই তখন কিন্তু দোয়া পড়ে বের হই না। ওয়াশরুমে যখন ঢুকতে হয়, আমরা যারা মুসলিম তারা বাম পা দিয়ে ঢুকি এবং একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি আল খবাইস। আবার যখন বের হই তখন ডান পা দিয়ে আমরা বের হই এবং আর একটা দোয়া পড়ি আর কি, গুফরানাকা, এরকম একটা দোয়া রয়েছে, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, একটা দোয়া রয়েছে আর কি। তো এই দোয়াটা পড়ে আমরা বের হই। তো এই যে দেখেন ওয়াশরুমে ঢোকা এবং বের হওয়া, এইটার সময় আমরা যদি এই মাসনুন দোয়াগুলো না পড়ি কী ধরনের বিপদ হতে পারে। আমরা যেন শহরে থাকি, অ্যাটাচ ওয়াশরুম, আমরা মনে করি এখানে তো কোনো সমস্যা নেই, এখানে তো ওই সুপারি বাগান নাই, পুকুর নাই, এটা নাই সেটা নাই। কিন্তু মনে রাখবেন ওয়াশরুমের মধ্যে দুষ্টু পিশাচ শ্রেণীর জিনেরা সর্বদাই ওত পেতে থাকে,
মানুষকে দুর্বল করার জন্য। আমাদের ঘাড়ে ওইভাবে হয়তো বা পজেসড হয় না, কিন্তু দূর থেকে ওরা যেই কাজগুলো করে তাতে আমরা অসুস্থ হয়ে পড়ি। এই জন্য আমরা সর্বদা চেষ্টা করব ওয়াশরুমে ঢোকা এবং বের হওয়ার সময় যে মাসনুন দোয়াগুলো রয়েছে এগুলো পড়ার জন্য। যাদের মুখস্থ নেই আপনারা এটা গুগলে সার্চ দিলেই এই দোয়াগুলো বের হয়ে যাবে। একাধিক দোয়া থাকতে পারে বের হওয়ার দোয়া, তবে ঢোকার দোয়া একটাই আছে, এটা আমার জানা। যদি অন্য দোয়া থাকে সেগুলো পড়ে ঢুকতে পারেন। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। আশা করছি শিক্ষামূলক এই ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে, কারণ এই ঘটনাতে সব কিছু ঠিকঠাকভাবে সম্পন্ন হয়েছে। কোনো জিনও হত্যা হয় নাই, মেয়ের বিয়েটাও হয়েছে, একদম স্বাভাবিকভাবেই সব কিছু হয়েছে। এই জন্য এই ঘটনা আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভয়ের শিহরণ কতটুকু জাগিয়েছে আমি জানি না, তবে ভালো লেগেছে কিনা এটা জানাবেন অবশ্যই কমেন্ট সেকশনে। আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আফটার দ্য হোল ওয়ার্ল্ড নামে। আমাদের ফেসবুক পরিবারের সদস্য এখনও যারা হননি তারা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে গিয়ে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্কটা পেয়ে যাবেন। সেখানে গিয়ে আপনারা আমাদের ফেসবুক পরিবারের সদস্য হয়ে ফেসবুক পেজে কমেন্ট করতে পারবেন, ফেসবুক গ্রুপে পোস্ট কমেন্ট উভয়টাই করতে পারেন। আর এই ভিডিওর কমেন্ট সেকশনটা তো আছেই, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afnantheholeworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা হচ্ছে AFNANTHEHORRORD afnantheholeworld@gmail.com। আমার আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনাস বি নামে, সেটার লিঙ্কও এই ভিডিওর ডেসক্রিপশনের একদম উপরের দিকে পাবেন। সেখানে দেখবেন একটা ইউটিউবের লোগো দেওয়া আছে এবং পাশে লেখা রয়েছে আফনান্স বি। সেখানে ক্লিক করলেই আপনারা আমার ওই চ্যানেলে ঢুকে যেতে পারবেন, সেখানেও আপনারা সাবস্ক্রাইব করবেন এই আশা ব্যক্ত করছি। প্রিয় লিসেনার, চলুন আমরা চলে যাব আমাদের এবারের 119তম এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, আবারও স্বাগত। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের 119তম এপিসোডের নতুন আরও একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ মাহবুব রহমান। ওনার বাড়ি শরীয়তপুর জেলায়, তবে উনি বর্তমানে ঢাকার ওয়ারিতে রয়েছেন। উনি বর্তমানে অনার্স 2য় বর্ষের একজন স্টুডেন্ট, লেখাপড়ার পাশাপাশি চাকরি করছেন, আর চাকরির সুবাদেই বর্তমানে উনি ঢাকাতে রয়েছেন। আর ঘটনাটি সংগ্রহ করেছেন ওনার বন্ধু ওয়াসিমের কাছ থেকে। আর ঘটনাটি মূলত ঘটেছিল এই ওয়াসিম ভাইয়ের মামার সাথে। তো চলুন মূল ঘটনাতে চলে যাই। ঘটনাটা সময়কাল 1980 থেকে 85 সালের মধ্যবর্তী কোনো একটা সময় হবে, বা এর আশেপাশের সময় হবে, নির্দিষ্ট করে সালটা জানা যায় নাই। তখন ওই মামার বয়স 12-13 বছর হবে। আর এই ওয়াসিম ভাইয়ের নানার বাড়ি ঢাকার মুগদাতে, কিন্তু গ্রামের বাড়ি কোথায় এটা অবশ্য এই মাহবুব রহমান ভাই নির্দিষ্ট করে বলতে পারেন নাই। তো ঘটনা যেভাবে শুনেছেন ওইখানে খুব বেশি ডিটেলস ঠিকানা আসলে ওইটা ওইভাবে মনে রাখতে পারেন নাই, যতটুকু মনে ছিল সেভাবে পাঠিয়েছেন। তো সেভাবেই আমরা উপস্থাপন করছি। এখন ব্যাপারটা হয়েছে কি, যেহেতু ঢাকাতে ওনারা থেকে অভ্যস্ত, তো এই নানু তারপরে মামা, মানে ওই ওয়াসিম ভাইয়ের মামা, ওনারা কি করেছেন, একবার গ্রামে গিয়েছেন। ওই গ্রামটা আসলে মনে নাই আমাদের মাহবুব রহমান ভাইয়ের, যে কোন গ্রামে বা জেলাটাও মনে নাই। তো ওই গ্রামে যেখানে বাড়ি আর কি ওনাদের, সেখানে বড় বড় মোটা জাম গাছ রয়েছে। আর ওই জাম গাছের পাশেই ছিল রান্নাঘর। আর জাম পাকলে টপ টপ করে ওই জামগুলো পড়তে থাকে। তখন কিন্তু বেশ একটা আনন্দই লাগে, অনেকে জাম খুঁড়তে থাকে। আর এই জাম গাছটা অনেক বড় এবং মোটা হওয়ার কারণে এই জাম গাছে উঠে জাম পাড়াটা কিন্তু বেশ কঠিন। তবে হ্যাঁ, একরকমভাবে ওঠা যায়। রান্নাঘরের চাল পর্যন্ত যদি ওঠা যায়, তখন ওইখানে একটা ডাল রয়েছে, ওই ডাল বেয়ে আরও খানিকটা উঠে গেলে তখন আর একটা মোটা ডাল আছে। এইভাবে ওই গাছে ওঠা যায়, কিন্তু একদম নিচ থেকে খুব সহজে ওখানে ওঠাটা বেশ টাফ, কারণ গাছটা মোটা, তো এই জন্য। আর এই যে মামা, ওয়াসিম ভাইয়ের মামা, এনারা ছিলেন আবার 2 ভাই। যেহেতু ঢাকা থেকে গ্রামে এসেছেন, হই হুল্লোড় করে দিন কাটছে। একদিন হয় কি, হঠাৎ করে মামাকে খুঁজে পাওয়া যায় না, মানে ছোট মামা, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। চারদিকে অনেক খোঁজাখুঁজি হচ্ছে, পাওয়া যায় না। কিছুক্ষণ পরে দেখা গেল যে সে নিজেই ফেরত এসেছে। সবাই জিজ্ঞেস করলে, এই বাটা তুই কই ছিলি রে, তোকে তো খুঁজে খুঁজে আমরা হয়রান। তখন সে বলছে
আমি তো এই জাম গাছের একদম মগ ডালে উঠে জাম পেড়ে খাচ্ছিলাম। তখন তো নানি বলছে, তুই এত উপরে উঠলি কি করে? যদি তুই পড়ে যেতি তাহলে কি অবস্থা হতো? তখন এই ছোট মামা উনি একটা মুচকি হেসে দিয়ে দৌড় দিয়ে ঘরে চলে যান। তো যেহেতু উনি ফেরত এসেছেন আর জাম গাছ থেকে ঠিকঠাক মতো নেমেও এসেছেন, এটা নিয়ে তারা আসলে খুব বেশি আর চিন্তা করে নাই। তবে ওনাকে বলে দেন আর কখনো জাম গাছে এভাবে না উঠতে, আর উঠলেও এত উপরে না যেতে। দিনটা ওভাবেই চলে যায়। রাতের খাবার খেয়ে যখন সবাই ঘুমিয়ে পড়েছে, হঠাৎ করে ওয়াশরুমের ওই দিকটা থেকে আওয়াজ আসছে, মনে হচ্ছে কেউ ধস্তাধস্তি হচ্ছে, আবার থেমে যায়। অনেক সময় বাচ্চারা খেলাধুলা যেভাবে করে, মাটির উপর দৌড়ালে একদম ধুপধাপ আওয়াজ হয়, ওইরকম আওয়াজ হচ্ছে। আবার কেউ যদি মাটির উপরে ধস্তাধস্তি করে যেরকম আওয়াজ হয় ওরকম আওয়াজ হচ্ছে। কেউ দৌড়ানোর সময় যদি ঘরের বেড়ার সাথে শরীরের টাচ লাগে এক ধরনের শব্দ হয়, ওরকম হচ্ছে। মনে হচ্ছে কেউ এইভাবে দৌড়াদৌড়ি করছে, এরকম হচ্ছে আর কি। তো এখন নানু কি করেছে, কি মনে করে বাইরে বের হয়েছে। আর গ্রামের অবশ্য ওনার ওয়াশরুমের যাওয়ারও দরকার ছিল, আর গ্রামের ওয়াশরুমগুলো তো বাড়ির বাইরেই থাকে। তো উনি যখন বের হয়েছেন তখন মনে হলো কেউ একটা মানে বা কিছু একটা হঠাৎ করে মনে হলো সরে গেল। আর যখন সরে গেল তখন ওই টিনের বেড়ার সাথে একটু টাচ লাগলো, টং করে একটা শব্দ হলো। তো উনি চিন্তা করলেন যে হয়তোবা শেয়াল আসতে পারে এখানে, তাকে দেখে পালিয়েছে। কিন্তু শেয়াল যদি আসে তাহলে এইরকম ধূপধাপ আওয়াজ কেন হচ্ছিল এতক্ষণ? তো উনি এই বিষয়টা নিয়ে আসলে অতটা চিন্তা করেন নাই। কিন্তু উনি যখন ওয়াশরুমের কাছাকাছি গিয়েছেন, হঠাৎ করে মনে হলো ওয়াশরুমের ভেতরে কেউ আছে এবং ভেতর থেকে গোঙানির আওয়াজ আসছে। উনি চিন্তা করেন কি ব্যাপার, ওয়াশরুমের ভেতর থেকে গোঙানির আওয়াজ কিসের? তো উনি 7-5 না ভেবে ওয়াশরুমের যে টিনের যেই দরজাটা ছিল ওটা ধরে টান দিয়েছেন। তো যখনই টান দিয়েছেন তখনই তো উনি প্রচণ্ড জোরে একটা চিৎকার করে উঠেছেন। কারণ হচ্ছে উনি দেখেন যে ওনার ছোট ছেলে, মানে এই যে ওয়াসিম ভাইয়ের ছোট মামা, ওই ওয়াশরুমের যেই গর্তের মতো যে জায়গাটা রয়েছে ওইটার ভিতরে তার মাথা, মনে হচ্ছে কেউ নিচ থেকে টেনে তার মাথা সহ বডিটা ভেতর দিকে নিয়ে যাবে। কিন্তু তার বডি তো আসলে ওই দিক দিয়ে যাবে না, কিন্তু মনে হচ্ছে তার মাথাটা যদি একদম পিষে, পুরো বডিটাকে পিষে মানে কিমার মতো করে যদি নিয়ে যাওয়া যায় ওইভাবে নিয়ে যাবে। উনি তো এটা দেখে যখন চিৎকার করেছেন তখন তো ওনার চিৎকারে ঘরের অন্য লোকের ঘুমটুম ভেঙে গেছে। সকলে বের হয়ে এসেছেন, সকলে এসে দেখে এই অবস্থা। তখন ওইখান থেকে ওই ছোট মামাকে উদ্ধার করা হয়। উদ্ধার করার পর তাকে ওই অবস্থাতেই হালকা গরম পানিতে গোসল করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর ঘরে নিয়ে আসা হয়। তখন তাকে জিজ্ঞেস করা হয় যে কি হয়েছে। তখন ছোট মামা বলেন যে ওনার ওয়াশরুমে যাওয়ার দরকার ছিল। তো উনি তার আর বড় ভাইকে আর ডাক দেন নাই, উনি বের হয়েছেন। বের হওয়ার পর যদিও বা কথা ছিল যে ওয়াশরুমে যাওয়ার সময় বড় ভাইকে ডাক দিবে, তো উনি আসলে হালকা ডাক দিয়েছিলেন ঘুমের মধ্যে। হয়তো বা বড় ভাই বলছেন যে ঠিক আছে তুই যা, আমি আছি, জেগে আছি। তো আর উনিও তাকে ওইভাবে আসলে ডাকাডাকি করেন নাই, ওই অর্থে আসলে ডাক দেন নাই। তো উনি তো চলে গেছেন। উনি নাকি যাওয়ার পর হঠাৎ করে দেখেন ওয়াশরুমের ওই দিকটা থেকে একটা বেশ লম্বা কালো অবয়ব আসছে, একটা ছায়ার মতো অবয়ব। মনে হচ্ছে যে কালো মেঘ এক জায়গা গুমোট বেঁধে আছে, এরকম একটা অবয়ব তার দিকে এগিয়ে আসছে। এরপরে তার আর কিছু মনে নাই। আর তারপরের ব্যাপারটা তো নানি নিজেই দেখেছেন। এখন এই ব্যাপারটা কেন হলো, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, কিন্তু কি সমস্যা কেউ তো কিছু বলতে পারে না, আর উনিও বলতে পারেন না। ওনাকে জিজ্ঞেস করা হয় তুই কি দিনের বেলাতে কোথাও গিয়েছিলি কিনা, কোনো ডাল ভেঙেছিলি কিনা বা এই টাইপের কোনো কিছু, বলে দেন না এরকম তো কোনো কিছু মনে পড়ে না। সকালবেলা একজন হুজুরের কাছে তাকে নিয়ে যাওয়া হয়, তাকে ঝাড়ফুঁক করা হয়, আবার পাঠিয়ে দেওয়া হয়। মনে করছেন ঘটনা এখানেই শেষ, কিন্তু না, ওরা আসলে বুঝতেই পারে নাই যে মূল ব্যাপারটা আসলে কি ছিল। এর পরের রাত্রে এই বড় মামা ছোট মামা একসাথে তো ঘুমিয়ে আছেন। হয় কি তখন রাত আনুমানিক 1টা, 1:30, 2টা এরকম কাছাকাছি সময় হবে আর কি। হঠাৎ করে এই রুম থেকে গোঙানির আওয়াজ শোনা যায়। এখন নানা নানি তো পাশের রুমে ঘুমিয়েছেন। যখন এই গোঙানির আওয়াজ শুনে নানি ওই রুমে গিয়েছেন তখন তো এমন একটা দৃশ্য দেখেছেন, এটা দৃশ্য দেখার পর উনি তো প্রচণ্ড জোরে চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। উনি দেখেন তার ছোট ছেলে মানে ওয়াসিম ভাই ছোট মামা তার বড় মামার উপরে, মানে ছোট ভাই বড় ভাইয়ের বুকের উপরে
দাঁড়িয়ে আছে এবং এক পা, শুধু এক পা বুকের উপরে তুলে দিয়েছে। ঘরের মধ্যে তো হালকা অন্ধকার ছিল। তো নানু দেখছেন যে মনে হচ্ছে তার এই ছেলের হাত দুইটা না, 10-12টা হাত, আর পা বুকের উপর দিয়ে এমনভাবে চাপ দিয়েছেন যে ওই যতটুকু আলো ছিল দেখা যাচ্ছে যে ওই বড় ছেলের জিহবাটা অনেকটা বের হয়ে গেছে, মানে এখনই জীবন বেরিয়ে যাবে এমনভাবে চাপ দিয়েছে। তো যখন অন্য লোক চলে এসেছে তখন দেখা গেল যে ওই ছোট মামা যিনি, ওনার হাত তখন আর ওরকম অনেকগুলো মনে হচ্ছে না, দুটো হাতই, কিন্তু ওইভাবে চাপ দিয়েই রেখেছেন। তো সবাই বলছে এই ছাড় ছাড় ছাড়, ওকে ছাড়, ছেড়ে দে। এরকম কয়েকবার বলার পর হঠাৎ করে কি হয়, এই ছোট মামাও ঠাস করে বিছানার উপর অজ্ঞান হয়ে পড়ে যান, আর বড় মামাও ওই অবস্থায়, যেই অবস্থায় ছিলেন ওই অবস্থায় অজ্ঞান হয়ে যান। শুধু মনে করছেন বড় মামা হয়তো মারা গিয়েছেন কিনা, কিন্তু না, উনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। এখন এই যে ব্যাপারটা হলো, এইটা তো মোটেও স্বাভাবিক কিছু না। তার মানে হচ্ছে ওই ঝাড়ফুঁক এগুলোতে কোনো কাজই হয় নাই, নিশ্চয়ই আরও ভালো কোনো কবিরাজের কাছে নিয়ে যেতে হবে। তো ওই রাত্রেই একজন কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। তবে কবিরাজ বলেন যে এই সমস্যা আমার বাসায় সমাধান করা যাবে না, ওকে নিয়ে যাও, আজকে রাত্রে আর কিছু হবে না ইনশাল্লাহ, আগামীকাল আমি সন্ধ্যায় তোমাদের বাড়িতে যাব। আর সন্ধ্যা পর্যন্ত ওকে আসলে পুকুরে গোসল করতে দেয়া, গাছে উঠতে দেয়া, এই টাইপের কোনো কাজে যেতে দেয়া যাবে না, এমনিতে নজরে নজরে রাখবা। তো ঠিকই সন্ধ্যার পর ওই কবিরাজ বাসায় আসেন। তো উনি এসে দুটো বৃত্ত করেন, এক বৃত্তে বড় ভাই আর এক বৃত্তে ছোট ভাই, এই দুজনকে বসান এবং উনি ওনার মতো করে রুকিয়া শুরু করেন। হঠাৎ করে ছোট মামা, এই ছোট মামার যেন কি হয়, উনি শরীরটা একটু কাঁপিয়ে ওঠেন এবং বিশ্রী ভাষায় ওই কবিরাজকে গালিগালা শুরু করেন। এই কবিরাজ, তুই আমাকে ডাকছিস কেন? তখন কবিরাজ বলে, তুই এদের উপর অত্যাচার কেন করতেছিস? তখন ছোট মামার ভেতরের পিশাচটা বলে ওঠে, আমি ইচ্ছা করে কোনো কিছু করতেছি না, ওদের সাথে আমার তেমন কোনো শত্রুতাও নাই, কিন্তু এই যে এই ছোট ছেলের কারণে আমি আমার সম্প্রদায় থেকে বিচ্যুত হয়ে গেছি। এখন আমার সম্প্রদায়ের জিনেরা আমাকে নিচ্ছে না, আমি এখন ঘুরে বেড়াচ্ছি। তখন বলে, আসলে ঘটনা কি হয়েছিল খুলে বল। তখন ওই জিনটা বলে যে এই ছেলেটা কয়েকদিন আগে এই জাম গাছে উঠেছে, জাম গাছে ওঠার পর ও একদম মগডালের দিকে উঠে গেছে। তখন ও জাম পেরে পেরে খাচ্ছিল, ওরা যখন জাম পাড়ছিল তখন কিছু কিছু পাকা জাম নিচে পড়ে যাচ্ছিল। আমি কোনো জাম নিজের হাতে ছিঁড়ে খেতে পারি না, যখন নিচে পড়ে যাচ্ছিল ওইগুলো আমি হা করে ওই জামগুলো খেয়ে নিচ্ছিলাম। এই ছেলেটা কি করেছে, এই জাম পেরে খেতে খেতে হঠাৎ করে সে ওইখান থেকেই জল বিয়োগ করেছে, আর তখন আমার মুখে এবং শরীরে এই জিনিসটা পড়েছে, আমার শরীরটা অপবিত্র হয়ে গেছে। আর ও যেহেতু ইচ্ছা করে নাই, ছোট মানুষ, হয়তোবা ওয়াশরুমে যাওয়ার দরকার ছিল, গাছের মগ ডালে বসে আছে, ওয়াশরুমে যাবে কিভাবে, আমি ওকে ক্ষমা করে দিয়েছিলাম। কিন্তু সমস্যা হলো এই দৃশ্য আমার সম্প্রদায়ের একটা জিন দেখে ফেলেছে। আমি আমার সম্প্রদায়ের কাছে ফেরত গিয়ে শুনি যে ও এখানে এসে প্রচার করেছে যে মানুষের একটা বাচ্চা ও শরীরে জল বিয়োগ করেছে। তখন সবাই আমাকে নিয়ে হাসি তামাশা ঠাট্টা শুরু করেছে এবং আমার গোত্রের সর্দার বলেছে যে তুই এই গোত্রে আর ফেরত আসতে পারবি না। এরকম একটা ঘটনা ঘটে গেল, তুই ওই বাচ্চাকে কিছু করছিস? বলে, না আমি তো কিছু করি নাই। বলে, তুই ওই বাচ্চাকে না মারা পর্যন্ত তুই এই গোত্রে ফেরত আসতে পারবি না, যেদিন মারবি তখন ফেরত আসবি। আমি এই বাচ্চাকে কোনো ক্ষতি করতে চাই না, ও ছোট মানুষ, ভুল করছে, ওকে আমি ক্ষমা করে দিয়েছি, কিন্তু আমাকে আমার গোত্রে ফিরে যেতে হলে অবশ্যই ওকে হত্যা করে যেতে হবে, তা না হলে তো আমি আমার পরিবারের কাছেও ফেরত যেতে পারতেছি না, আমার পরিবারও তো আমাকে নিতে পারতেছে না। আমার পরিবার যদি আমাকে নেয় তাহলে আমার পরিবার সহ এক ঘরে করে দেবে ওই সম্প্রদায় থেকে, তখন কি হবে? এই জন্য আমি ইচ্ছা করে ওকে কষ্ট দিচ্ছি, বিষয়টা এরকম না, আমাকে আমার সম্প্রদায়ে ফেরত যেতে হলে আমাকে এই কাজটা করতেই হবে। তখন কবিরাজ বলে যে ও তো ছোট মানুষ, ভুল করছে। তখন জিনটা বলে, ও ভুল করছে এটা তো আমি জানি, আমি তো ওর ভুলের ক্ষমা করে দিছি, কিন্তু আমার গোত্র তো আমাকে ক্ষমা করতেছে না। এরকম যদি আমরা মানুষ মারতে থাকতাম মানুষের প্রত্যেকটা ভুলের কারণে, তাহলে মনুষ্য জাতি শেষ হয়ে যেত। কিন্তু এখন আমার গোত্রের জিন দেখে ফেলেছে, আমি তো এখন কিছু করতে পারবো না। তখন কবিরাজ তো বলেন যে ঠিক আছে, তোর সমস্যাটা তো বুঝতে পারছি, এখন কি করা যায়, একটা সমস্যার সমাধান তো করতে হবে। যেটা হয়েছে, তোকেও তোর গোত্রে ফিরে যেতে হবে, এই ছেলেটারও ভালো থাকতে হবে।
তখন ওই জিনটা বলে যে এই সমাধান আমার হাতে এখন নাই, আমার হাতে যদি থাকতো তাহলে তো আমি তো ওই সময় মাফ করে দিতাম। ওকে যদি আমি মারতেই চাইতাম তখন তো গাছের মগডাল থেকে ওকে ধাক্কা দিয়ে আমি ফেলে দিতে পারতাম। কই, তখন তো আমি মারি নাই, ওকে তো ছোট মানুষ মনে করে মাফ করে দিছি। সমস্যাটা হচ্ছে আর একটা জিন দেখে ফেলার কারণে। সুতরাং সমাধান যেটা, সেটা আমার সম্প্রদায়ের কাছ থেকেই আসতে হবে। আমি নিজে নিজে কোনো সমাধান দিতে পারবো না। আমি আমার সম্প্রদায়ের কোনো একটা জিনের সাথে কথা বলে আসি, যেহেতু আমার সর্দারের কাছে সরাসরি এখন যেতে পারবো না, ও সর্দারের সাথে আলোচনা করে একটা সমাধান দিক। তখন কিছু সময়ের জন্য ওই জিনটা বের হয়ে যায়, অল্প কিছুক্ষণ পরেই ফেরত আসে আবার ছোটো মামার শরীরে, এসে বলে যে হ্যাঁ, সমস্যার সমাধান একটা হবে। আমার সম্প্রদায়ের লোক সংখ্যা বেশি, 40 মণ মিষ্টি এবং একটা গরু যদি দেয়া হয় তাহলে আমার সম্প্রদায় আমাকে তাদের গোত্রে ফেরত নেবে, এছাড়া আর কোনো উপায় নাই। তখন কবিরাজ বলে যে আরে 40 মণ মিষ্টি এটা এরা কিভাবে দেবে? এখন 40 মণ মিষ্টি দেয়া কি যাই তাই কথা? আচ্ছা যা, ঠিক আছে, আমাদের সামর্থ্যের কথাও তো মাথায় রাখতে হবে, যা 1 মণ মিষ্টি দেব, আর গরু তো দিতে পারবো না, এখন একটা খাসি দিব। তখন বলে যে আমি তো শুরুতেই বলছি সমাধানটা আমার হাতে নাই, আমার গোত্রের কাছে খবরটা পাঠাতে হবে। আমার হাতে থাকলে তো আমি ওকে কখনই মাফ করে দিছি, নাহলে ও তখন বেঁচে থাকতে পারতো না। তখন আবার খবর পাঠানো হয়, বলে আচ্ছা ঠিক আছে, এটা মেনে নেওয়া হয়েছে, তবে একটা ব্যাপারটা হলো মিষ্টিটা আমার সম্প্রদায়ের লোকজন খাবে, কিন্তু এই খাসিটা আমি খাবো। তখন জিনটা একটা জায়গার কথা বলে, যে গভীর রাত্রে একটা ভিটার কথা বলে আর কি। ওই ভিটাতে গিয়ে এই 1 মণ মিষ্টি, তারপরে 40 কেজি মিষ্টি, তারপরে একটা খাসি, একটা লাল জামা, এই জামাটা হবে হচ্ছে এই ছোট মামার, আর একটা লাল গামছা এবং একটা পুতুল, এইগুলা রেখে আসতে হবে ওখানে। তখন কবিরাজ বলে কেন এইগুলা, কেন মিষ্টি আর খাসি নিলেই তো হয়, এইগুলো দিয়ে আবার কি করবি? তখন বলে যে ওই ভিটার ওখানে যখন এই জিনিসগুলো দিয়ে আসা হবে তখন ওই খাসিটাকে মেরে আমি ওর রক্ত ওর এই লাল জামাতে লাগাবো, আর আমি দেখাবো যে এই লাল জামা লাল গামছায় রক্ত লেগে আছে, ওকে আমি মেরে ফেলেছি, আর খাসিটা আমি খাবো, আর মিষ্টিটা আমার গোত্রের লোকদের জন্য আমি নিয়ে যাব। তবে হ্যাঁ, যদি আমার গোত্রের কেউ এটা দেখে ফেলে যে আসলে আমি ওকে মারি নাই, ওর পরিবর্তে একটা খাসিকে মেরে সেই রক্ত নিয়ে আমি আমার সম্প্রদায়ের কাছে গেছি, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। সুতরাং আমি এখনই কথা দিতে পারবো না, তবে এতটুকু বিষয়টা আমি বিবেচনায় রাখবো। তখন কবিরাজ বলে যে ঠিক আছে। তখন ওই জিনটা আবার বলে যে না, এই ছেলেটাকে যেতে হবে। তখন কবিরাজ বলে এই এতটুকু বাচ্চা ছেলে এই রাতের বেলা কিভাবে যাবে? ওর সাথে একজন লোক নেওয়ার অনুমতি দেয়। তখন বলে ঠিক আছে, ওর সাথে একজন লোক নিয়ে যাবে, তবে ওই জিনিসটা রেখেই দ্রুত চলে আসবে, পেছন দিকে তাকাবে না। তখন সবাই রাজি হন। এরপরে পরের রাত্রে সেই জিনিসগুলো করা হয়। ছোট মামার সাথে একজন অভিজ্ঞ মানুষ সাথে যান। এই জায়গাটা হচ্ছে ওনাদের বাড়ি থেকেই কাছাকাছি একটা বিল আছে, ওই বিলের ভিতরে একটা গর্ত রয়েছে। বিল যখন শুকিয়ে যায় ওই গর্তে পানি থাকে, বিলের মাঝে একটা পুকুর আর কি, ওইখানে যেতে বলেছে। তখন ওইখানে ওইভাবে যাওয়া হয়, ঠিকই ওই জিনিসগুলো দিয়ে দ্রুত চলে আসে। তবে পেছন দিকে তারা তাকানো নাই, পেছনে কোনো শব্দও শোনা যায় নাই, পেছন দিকে কেউ ডাকও দেন নাই। আর কবিরাজ শর্ত দিয়েছিল যে এই জাম গাছে তুই আর আসবি না, থাকবি না, পরে আবার একটা ঝামেলা হবে, আবার তুইও বিপদে পড়বি, আমাদেরকেও বিপদে ফেলবি। তখন ওই জিনটা বলেছে ঠিক আছে, আমি এই জাম গাছে আর আসবো না, আর এখানে আমি থাকবোও না, আমি চলে যাব। তখন বলেছিল যে আমি চলে যাওয়ার পর দেখবি যে মগ ডাল থেকে একটা মোটা মগ ডালের অংশ থেকে একটা বড় ডাল, কাঁচা ডাল ভেঙে পড়বে। যখন ভেঙে পড়বে বুঝবি যে আমি নিরাপদ, আমি আমার গোত্রে ফেরত গেছি, এই ছেলেটাও নিরাপদ। কিন্তু ডাল যদি ভেঙে না পড়ে তাহলে বুঝবি যে তোরা যেটা দিলি তাই কোনো কাজ হয় নাই, আমার গোত্র আমাকে নেয় নাই, আমার গোত্র টের পেয়ে গেছে চালাকি, আর এই ছেলেটাকে আমি তো কখন মাফ করে দিছি, কিন্তু আমার গোত্র যেন আমাকে মাফ করে, তাহলেই ঠিক আছে। তখন ওনারও চিন্তিত ছিল যে আসলে কোনো সমস্যা পরবর্তীতে হয় কিনা, কিন্তু না, সকালবেলা দেখা গেল ওই একদম জাম গাছের উপরের দিক থেকে একটা কাঁচা ডাল, সেই ডালেও জাম ধরা ছিল আর কি, পাকা পাকা জাম ধরা ছিল, এরকম একটা ডাল কোনো ধরনের বাতাস ছাড়াই ভেঙে পড়েছে। সকালবেলা দেখা গেল এটা, তাহলে বোঝা গেল ও নিরাপদে ওর গোত্রে ফেরত যেতে পেরেছে, আর ছোট মামাও উনি মুক্ত হয়েছেন। এরপরে ছোট মামার সাথে আর কোনো ঘটনা ঘটেনি। তো এটি ছিল ঘটনা।
প্রিয় লিসেনার্স, দেখুন আসলে ছোট বাচ্চা যারা, এরা কিন্তু এই ধরনের ভুল হর হামেশাই করে। ওদের তো আসলে এই ধরনের বুদ্ধি নাই। কিন্তু দেখুন হাদিসে রয়েছে যে ফলদায়ক গাছের তলায় বা ছায়াদার গাছের তলায় কিন্তু জল বিয়োগ করা যাবে না, বা কোনোভাবে সেটা অপবিত্রও করা যাবে না, কারণ সেখানে অনেক জিনেরা থাকে। তবে ওই বাচ্চাটা, মানে ছোট মামাটা, ওনার বয়স যখন কম ছিল, উনি তো আসলে গাছের উপরে উঠেছেন, তখন ওয়াশরুমে যাওয়ার দরকার হয়েছে। উনি তো আসলে নিচে নেমে ওয়াশরুমে যাবেন, হয়তো বা সেই ধৈর্যটা বা ওই ধরনের অবস্থাটা ছিল না, ভুল করে ফেলেছেন। তখন ওই জিনটা তাকে ক্ষমা করে দিলেও সম্প্রদায়ের একজন দেখে ফেলার কারণে ওই জিনটাও বিপদে পড়ে যায়, যার ফলশ্রুতিতে এই সমস্যার সৃষ্টি হয়ে যায়। যাক, আল্লাহর রহমতে এই অবস্থা থেকে ওনারা মুক্তি লাভ করেছেন, এটাই আলহামদুলিল্লাহ। আমরাও সতর্ক থাকবো ইনশাল্লাহ। আমাদের বাচ্চা যারা আছেন, এমনকি আমরা নিজেরাও যারা আছি, নিজেরাও নিজেদের জন্য মানে কাছে নসিহত করব এবং বাচ্চাদেরকেও সেগুলো শেখাবো, তারাও যেন এই ধরনের অ্যাক্টিভিটিস না করে। এই ঘটনার শিক্ষাটা এটাই। ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন, মাহবুব রহমান ভাই। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। আর এবারের এপিসোডের শেষ ঘটনা কিন্তু আমার নিজের সংগ্রহ করা একটি ঘটনা। আশা করছি সেই ঘটনাটিও আপনাদের সকলের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ। এই জন্য শেষ পর্যন্ত কিন্তু আমাদের সাথে থাকতে হবে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগতম। প্রিয় লিসেনার্স, ফিরে এলাম আমাদের 119তম এপিসোডের নতুন আরও একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ তাহমিদ। তার বাড়ি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার তেলিগাতি ইউনিয়নের তেলিগাতি গ্রামে। ওনার ঘটনা কিন্তু এর আগে আমরা প্রচার করেছি, এবং ওনার আরও কিছু ঘটনা আমাদের পাইপলাইনে রয়েছে, সেটার তারিখও নির্ধারিত হয়ে গেছে। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সেই ঘটনাগুলো শুনতে পাবেন। তো চলুন কথা না বাড়িয়ে ঘটনাতে চলে যাই। তো আজকের ঘটনাটি একটি বাগানকে কেন্দ্র করে। তো এই বাগানের ছবি উনি পাঠিয়ে দিবেন, সেগুলো আমরা ইনশাল্লাহ গ্রুপে পোস্ট করব। তবে এই বাগানের ওইভাবে নির্দিষ্ট কোনো নাম না থাকলেও কেউ বড় বাগান, কেউ ভয়ের বাগান এই নামে চেনে, তবে ভয়ের বাগান নামে বেশি চেনে, তবে নির্দিষ্ট করে কোনো একটা ব্যক্তির নাম বা এলাকার নামে ওই বাগানের নাম না, এটাও বলে দেই। অনেকেই ওই বাগানে বিভিন্ন সময়ে ভয় পেয়েছেন। ওখানে ভয়ের জিনিস যেগুলো ছিল বিভিন্ন সময়, বিভিন্ন রূপে, বিভিন্ন আকৃতিতে মানুষকে ভয় দেখিয়েছে। তবে বেশিরভাগ সময় একটা অবয়বকে মানুষ দেখত। এই অবয়বটার লম্বা লম্বা চুল ছিল, সাদা শাড়ি পরত, আর এর চেহারাটাও ছিল ধপধপে নাকি সাদা, যারা দেখেছে। তো এরকম একটা অবয়বকে অনেকেই দেখেছে, অনেকেই ভয় পেয়েছে। ওই গ্রামে একজন ব্যক্তি ছিল, তার নাম হচ্ছে সালেক। এই সালেকের যিনি মা ছিলেন, তিনি ছিলেন ধবল বা সেতি রোগে আক্রান্ত। সাধারণত এই রোগে আক্রান্ত মানুষদের চুল, তারপরে স্কিন, চোখের পাতা, ভুরু, একদম সব কিছু কিন্তু সাদা থাকে। এরকম মানুষ আপনারা দেখেছেন, কিন্তু এই রকমের সাদা ছিল। তো অনেকেই যখন ওই বাগানে ওই সাদা অবয়বটাকে দেখত, তখন এই সালেকের আম্মার কথা বলতো। কারণ সালেকের আম্মার কিন্তু এরকম লম্বা লম্বা চুল ছিল, মহিলা মানুষ ছিলেন, তার চুলও সাদা ছিল, আর উনি অনেকটা সাদা কালারের শাড়িও পরতেন। এই জন্য ওই জিনটাকে যদি কেউ দেখতো ওই বাগানে, দেখে ভয় পেত, তখন সবাই বলতো যে আজকে সালেকের মা রেখে দেখা গেছে। আসলে সালেকের মা তো আসলে ওইটা না, ওইটা তো একটা ভয়ঙ্কর পিশাচ শ্রেণীর জিন। কিন্তু ওই সালেকের মায়ের চেহারার সাথে মিল থাকার কারণে সবাই ওই বলতো যে সালেকের মা, সালেকের মা। তো যাই হোক, যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি আজ থেকে প্রায় 50 বছর হবে, এরকমটা আগে হবে, মুক্তিযুদ্ধের ঠিক পরপরই আর কি। তো ওই বাগানের পাশ দিয়ে একটা মেঠো পথ চলে গেছে, যদিও সেই মেঠো পথের রাস্তাটি এখনও আছে। রাতের বেলা ওই মেঠো পথ দিয়ে মানুষ যাওয়ার সাহসই করতো না, তবুও মাঝে মাঝে বাধ্য হয়ে মানুষকে যেতে হতো। তখন কি করতো মানুষজন, ওই বাগানের পাশ দিয়ে যে রাস্তা গেছে, ওই রাস্তার একটু সাইডেই কিন্তু এই যে তাহমিদ ভাইয়ের দাদাবাড়ি বা দাদিবাড়ি যেটাই বলি না কেন, তো তখন মানুষ কি করতো, ওই যাওয়ার সময় ওই রাস্তা থেকেই এই তাহমিদ ভাইয়ের দাদাকে ডাকতো, বলতো ও বড়দা, ও বড়দা, আমাদের সাথে একটু কথা বলেন, বাগানটা পার হই। তো আসলে দাদার তো বেশ
নাম ডাক ছিল এলাকায়, বয়সও বেশ বড় ছিল, এই জন্য সবাই তাকে বড়দা বলেই ডাকতো। ছোট বড় সবাই তাকে বড়দা বলেই ডাকতো আর কি। তো ওই রাস্তা দিয়ে কেউ যদি একা একা যেত, তখন ওই সাদা শাড়ি পরা, সাদা চুলওয়ালা একজন মহিলাকে দেখত। অনেক লম্বা একজন মহিলা রাস্তার দুপাশে পা দিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো এটা দেখে অনেকেই সেন্সলেস হয়ে যেত, মানে বেহুশ হয়ে যেত। তাছাড়া আরও বিভিন্ন রকমের ভাবেই ভয় টয় পেত আর কি। ওই বাগানে অনেক বড় বড় মহিষ দেখা যেত। এত বড় মহিষ এটা কিন্তু হয় না কখনো। সবচাইতে বড় মহিষ যেগুলো আমরা দেখি আশেপাশে, এর থেকেও 5-6 গুণ বড় হবে। আর এই মহিষগুলোর চোখ জল জল করত। আর এই জঙ্গলের আর একটা পাশেই আব্দুল খালেক নামে একজন ব্যক্তি ছিলেন। তো ওনার বাড়ি ছিল। উনি যদিও বা এখন আর বেঁচে নাই। তো এই আব্দুল খালেক দাদার সাথে কিছু ঘটনা রয়েছে। তার মধ্যে একটি ঘটনা আমরা বলি। যখন আব্দুল খালেক দাদা অনেক ছোট, তখন উনি ওনার দাদির সাথে ঘুমাতেন। গভীর রাত্রে কে যেন ডাকতো, একটা নারী কণ্ঠ, আব্দুল খালেক, আব্দুল খালেক রে, কই রে আব্দুল খালেক, আয় বাবা আয়, বাইরে আয়, তোর সাথে খেলাধুলা করব, অনেক মজা পাবি, তোর জন্য খাবার এনেছি, আয় আব্দুল খালেক আয়, বাইরে আয়, এইভাবে ডাকতো। তো এই ডাকটা কিন্তু আব্দুল খালেক দাদা যে একাই শুনতেন বিষয়টা এরকম না। আব্দুল খালেক দাদার পাশে শুয়ে থাকা আব্দুল খালেক দাদার দাদিও শুনতেন সেটা। এখন আব্দুল খালেক দাদা ছোট, তখন উনি এই ডাক শুনে কি করতেন, উনি বের হওয়ার চেষ্টা করতেন। তখন তার দাদি তাকে টেনে ধরতেন। আর ওই ডাকের যদি উত্তর দিতে যেতেন, তখন তার দাদি নাকি তার মুখ চেপে ধরতেন এবং বলতেন, খবরদার, একবার যদি এই ডাকের উত্তর তুই নিস তাহলে সর্বনাশ হয়ে যাবে, আর তোকে আমি রক্ষা করতে পারবো না। তাহলে ওই জিনিসটা তোকে খেয়ে ফেলবে, তোকে নিয়ে যাবে, তোকে মেরে ফেলবে। এভাবে নাকি মাঝে মাঝেই এই আব্দুল খালেক দাদাকে ওই ভয়ঙ্কর পিশাচিনীটা ডাকতো। যাই হোক, এবার আমরা মূল ঘটনাতে আসি। আমরা প্রসঙ্গক্রমে ঘটনাটি বললাম। মূল ঘটনা যেটি আমরা বলেছিলাম প্রায় 50 বছর আগের, এই ঘটনাটি ঘটেছিল এই তাহমিদ ভাইয়ের সেজ ফুপু এবং ছোট ফুপুর সাথে, দুইজনের সাথে একসাথে ঘটেছিল। এই ঘটনাগুলো উনি ওনার মেজ ফুপুর কাছ থেকেই সংগ্রহ করেছেন, এবং মেজ ফুপুর কাছ থেকে সংগ্রহ করা আরও কয়েকটি ঘটনা কিন্তু আমরা খুব তাড়াতাড়ি প্রচার করব। তো যাই হোক, তো ওই সময় হতো কি, যে এই বাগানে যে তাল গাছগুলো ছিল, এই তাল গাছ থেকে তাল কুড়ানোর জন্য অনেকেই যেতেন, কিন্তু দিনের বেলা যেতেন। আর দিনের বেলা গেলেও একা একা যেতেন না, কেউ সাথে মানুষ নিয়ে যেতেন। ওই বাগানের মধ্যে পাশাপাশি দুটো জোড়া তাল গাছ ছিল, একটা ভি আকৃতির, ইংরেজি ভি আকৃতির যেরকমটা হয়, একটা ওই রকম টাইপের আর কি। তো ওই গাছের তালগুলো নাকি খুব মিষ্টি ছিল, তাই অনেকেই ওই গাছের তাল আনতে যেত দিনের বেলা কাউকে সাথে নিয়ে। আর ফজরের আজানের পরে কেউ কেউ যেতেন। আর গ্রামে তো মানুষ তাড়াতাড়ি শুয়ে পড়ে, সকাল সকাল ঘুম থেকে উঠে যায়। তো এই সেজ ফুপু এবং মেজ ফুপু দুজন মিলে, সেজ ফুপু এবং মেজ ফুপু দুজন মিলে ওনারা কি করেছেন, ওই বাগানের মধ্যে গিয়েছেন তাল কুড়োতে। তো মেজ ফুপু ছিলেন সেজ ফুপুর থেকে অল্প বড়। আর আগেকার সময় তখন তো তাড়াতাড়ি সবাই ঘুমিয়ে পড়তো, আর ভোরবেলা ফজর আজার সময় চলে আসতো, মানে উঠে যেত। আর দুজনের মধ্যে আগে থেকে কথা ছিল যে দুজন তারা তাল কুড়োতে যাবেন। এখন হয় কি, যে একজন আরেকজনকে তো ঘুম থেকে টেনে তুলেছেন, দুজন ওই বাগানে গিয়েছেন। আর যেহেতু ফজরের আজান হয়ে গেছে, এখন তার ভয়ের কিছু নাই, ওই চিন্তা করে ওনারা গিয়েছেন। ওনাদের বয়স, মেজ ফুপুর ছিল হচ্ছে 12 বছর, আর সেজ ফুপুর বয়স ছিল তখন 10 বছরের মতো, মানে পিঠাপিঠি ভাই, মানে ভাই বোন আর কি, যেটা বলি আমরা এইভাবে, অল্প বয়সের ডিফারেন্স থাকে, মানে পিঠাপিঠি বোন আর কি। তো ওনারা ওখানে গিয়েছেন। ওখানে গিয়ে দেখেন যে কিছু তাল পড়ে আছে। হঠাৎ করে ওনাদের কানে একামতের শব্দ ভেসে আসে, কারণ ওখান থেকে বেশ কিছুটা সাইডে আর একটা বাড়ি ছিল। ওই বাড়ির কর্তার নাম ছিল আব্দুল কুদ্দুস খান। উনি ফজরের নামাজ পড়ার জন্য যখন দাঁড়িয়েছেন, বাসায় নামাজ পড়ছিলেন, তখন ফরজ নামাজের আগে আমরা অনেক সময় একামত দেই না, তো উনি এরকম দাঁড়িয়ে বেশ জোরে জোরে একামত দিচ্ছিলেন। মূলত ওই একামতের শব্দটা ওনার কানে
ওনাদের কানে ভেসে আসে আর কি। তো ওনারা তো তাল কুড়াচ্ছিলেন, দুজনেই তাল কুড়াচ্ছেন। হঠাৎ করে এই যে সেজ ফুপু, উনি তাল কুড়িয়ে দাঁড়িয়েছেন এবং কি মনে করে উপরের দিকে তাকিয়েছেন, ওই তাল গাছের উপরের দিকে। তাল গাছের উপরের দিকে তাকানোর সাথে সাথে ওরে মা বলে একটা কথা বলেছেন, আর সোজা উপরের দিকে তাকিয়ে আছেন। মনে হচ্ছে উনি একদম স্ট্যাচু, মানে একটা মূর্তি হয়ে গেছেন, কোনো নড়াচড়া নেই। তো হঠাৎ করে অন্য ফুপু যে, সে আবার তার বোনের দিকে তাকিয়ে দেখে যে সে উপরের দিকে তাল গাছের মাথার দিকে তাকিয়ে রয়েছে, নড়াচড়া করে না। তো উনিও যখন উপরের দিকে তাকিয়েছে, উনি দেখেন এক ভয়ঙ্কর দৃশ্য। উনি দেখেন ওই যে শালেকের মায়ের মতো সাদা শাড়ি পরা, চুলগুলো লম্বা ছেড়ে দেয়া, বিশাল এক অবয়ব, একদম ধবধবে সাদা, মুখের মধ্যে বিশাল বড় বড় লম্বা দাঁত, যেগুলো মুখ থেকে অনেকটা বেরিয়ে এসেছে, এবং তাদের দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে, তো হেসেই চলছে। আর ওই জিনিসটা আস্তে আস্তে নিচ দিকে মনে হচ্ছে নেমে আসছে। ওইদিকে এক বোন তো ওই দিকে তাকিয়ে মানে মূর্তির মতো দাঁড়িয়ে আছে, কিন্তু অন্য বোন কিন্তু ওইভাবে হয়নি। উনি কি করেছেন, ও আপা দৌড় দে এই বলে তাকে একটা ধাক্কা দিয়েছেন এবং হাত ধরে টান দিয়েছেন। মূলত ওই ধাক্কা খেয়ে উনি জ্ঞান ফেরত পান আর কি, উনি সেন্সে ফেরত আসেন। উনিও তো ও বাবা গো মা গো বলে চিৎকার করে দৌড়াদৌড়ি শুরু করেছেন। তো দৌড়াতে দৌড়াতে ওই তাল ফেলে দিয়েই দৌড়াচ্ছেন, ওই বাগান থেকে বেরিয়ে এসেছেন। এদিকে কি হয়েছে যে ওই যে আব্দুল কুদ্দুস যিনি নামাজে দাঁড়িয়েছিলেন, উনি একটু দুষ্টু প্রকৃতির ছিলেন আর কি। বয়স বাড়লেও আসলে ওনার বুদ্ধিটা ওই বা বিবেকবোধটা ওই দুষ্টুই রয়ে গিয়েছিল, বাচ্চাদের মতোই ছিল। তো নামাজের দাঁড়িয়েছেন, এই মেয়ে দুটা চিৎকার চেঁচামেচি করছে, ওনার নামাজে ডিস্টার্ব হচ্ছিল। উনি কি করেছেন, ওই নামাজ ছেড়ে দিয়ে বাইরে বের হয়ে আসছেন। বাইরে বের হয়ে এসে এই দুইজন আবার তার মুখোমুখি পড়ে যায়। তখন এই মেজ ফুবুকে কষে মেরেছেন কয়েকটা থাপ্পড়, বলে যে এই সেমরি, তোরা ভোরবেলা এরকম চিৎকার করতেছিস কেন, হ্যাঁ? এই বলে কয়েকটা বকাঝকা করে ওদেরকে বাড়ির দিকে পাঠাই দেন। ওরা যে বলবে যে এই ভয় দেখেছি, এমনিতে ভয় পেয়েছে, তারপর আবার বের হয়ে এই আব্দুল কুদ্দুস খানের হাতে চর থাপড় খেয়েছে আর কি। তো যাই হোক, তারা তো ওখান থেকে আসলো, বাড়িতে এসে যখন এই বিষয়টা সকলকে বলার পর তখন আসলে ওনাদেরকেও বকাঝকা করছেন, তো তোরা কেন এত ভোরবেলা ওইখানে গিয়েছিস? তখন ওরা বলছে, তোমরা না বলো যে ফজরের আজানের পরে কিছু হয় না, তো আমরা তো ফজরের আজানের পরেই গেছি, কিন্তু এইরকম যে দেখবো এটা তো বুঝতে পারিনি। তো এই যে আব্দুল কুদ্দুস খান, উনি তো একটু দুষ্টু প্রকৃতির ছিলেন। তো উনি মাঝে মাঝেই দুষ্টামি করতেন মানুষের সাথে। এই তাহমিদ ভাইদের বাড়িতে একটা লোক কাজ করতেন, তাকে সবাই গজাল্লা বলতো। এই গজাল্লা নাকি খুব শক্তিশালী ছিল, অনেক কাজ, ভারী ভারী কাজ একাই করতে পারতো, এবং 1-1.5 কেজি চালের ভাত মানে এক বসায় সে খেতে পারতো। দুপুরবেলা, রাতের বেলা, সকালবেলা তার এত পরিমাণ চাল লাগতো। আসলে কাজও করতো সে এরকম 5-6 জনের কাছে একাই করতো। এই জন্য তাকে খাবার দিতে কারো কোনো আপত্তি ছিল না, আর সে কাজ না করেও থাকতে পারতো না। একদিন কি হয়, এই তাহমিদ ভাইয়ের দাদার মা, মানে বড় মা যিনি, এই গজাল্লাকে বলেন যে গজাল্লা তুই কাল সকাল সকাল একটু চলে আসিস আমাদের বাড়িতে, কাজ আছে। তো উনি তো রাত্রেবেলা এখানে থাকতেন না, সকালে আসতেন, সারাদিন কাজ করতেন। তো এই গজাল্লা তো উনি আসবেন। এই গজাল্লা আবার এই তাহমিদ ভাইয়ের দাদির মাকে মামি বলে ডাকতো। তো ঠিক আছে মামি, আমি চলে আসবো। আর এই যে কথোপকথন যখন হচ্ছিল, তখন কিন্তু সময়টা ছিল মাগরিবের আজানের কিছুক্ষণ পরে, তার মানে গজাল্লা হলো বাড়ি যাবে, তার কাজ শেষ। আর এই সমস্ত কথোপকথন শুনছিল আবার সেই ছোট দাদা, মানে আব্দুল কুদ্দুস দাদা, যে আব্দুল কুদ্দুস খান। তিনি এই কথা শুনে কি করেছেন, এক দৌড়ে ঠিক জঙ্গলের পাশের রাস্তার একটু সামনে এক পাশে উনি কি করেছেন, মানে একটা অবয়বের আকৃতি নিয়ে দাঁড়িয়ে আছেন। মানে এমন একটা ভাবে দাঁড়িয়ে আছেন, মনে হচ্ছে দূর থেকে দেখে মনে হবে এইটা ভূত প্রেত জাতীয়, পিশাচ জাতীয় কিছু। এই জঙ্গলের আর এক পাশে কিন্তু ঋষি ভিটা। তো ঋষি ভিটার ঘটনা তাহমিদ আমাদেরকে পাঠিয়েছেন, আমরা সেটা খুব তাড়াতাড়ি প্রচার করবো ইনশাল্লাহ। তো উনি কি করছেন, এই ঋষি ভিটা বাগানের মাঝখানে যেই জায়গা দিয়ে আসলে গজাল্লা যাবেন, ওই জায়গাতে এইরকম একটা ভং ধরে দাঁড়িয়ে আছেন। আর গজাল্লা যখন দূর থেকে এরকম একটা অভাব দেখেছেন, এমনিতে তো ওই জঙ্গলের পাশে ভয়ের গল্প সবাই বলে, উনি যখন এই দৃশ্য দেখেছেন তখন ও বাবা গো মা গো বলেই এক চিৎকার দিয়ে বেহুশ হয়ে যান। গজাল্লা কিন্তু শারীরিকভাবে অনেক শক্ত সামর্থ্য হলেও সে কিন্তু এইরকম সাহসী না, মানে একটু ভীতু প্রকৃতির ছিলেন। আর এই সুযোগটাই এই আব্দুল কুদ্দুস দাদা নিয়েছিলেন মজা করে তাকে ভয় দেখানোর জন্য। এদিকে
গজাল্লা তো আর বাড়িতে ফেরে না, অনেক রাত হয়ে যায়, তার বাড়ির লোকজনও খুঁজতে বের হয়েছে। খুঁজতে খুঁজতে এই পথে দেখা যায় যে সে অজ্ঞান হয়ে পড়ে আছে। সবাই মিলে তাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে যায়। পরদিন সকাল থেকে গজাল্লার তো মারাত্মক জ্বর। এই জ্বর আর ভালো হয় না। অনেক হুজুর টুজুর দেখানো হয়। হুজুররা বলেন যে না, আসলে কোনো জিন টিন ওকে ভয় দেখায় নাই। তখন সে বলে যে আমি যে দেখলাম। তখন বলে না, তুমি তো কোনো জিন টিন দেখে ভয় দেখানো, তোমার পরীক্ষা নিরীক্ষা করে তো এরকম কিছু দেখা যায় না। তবে তুমি এমনিতে ভয় পেয়েছো, কোনো মানুষ টানুষকে দেখেছো বা কোনো একটা গাছ টাছ দেখে ওরকম ভয় মনে করছো, ওই জন্য ভয় পাইছো। তো ওই এলাকায়, মানে ওই তেলিগাতি এলাকায় হঠাৎ করে কেউ যদি কোনো কিছু দেখে মারাত্মক ভয় পায়, কিন্তু সে ওই জিনিসটা আসলে ভয়ের না, কিন্তু হঠাৎ করে রাতের বেলা দেখে ভয় পেয়েছে, এইটাকে নাকি ওই এলাকায় ভয় খোল বলে। বলে তুমি ভয় খোলে পড়েছিলা, আর ভয় খোলে যদি একবার কেউ পড়ে তাহলে মানুষ বাঁচে না, মানে এমন ভয় মানুষ পায়। তো ওনার কিন্তু 1 বছর টানা অসুস্থতা গেছে। উনি আর স্বাভাবিক হতে পারে না, স্বাভাবিক আর কোনো কাজকাম করতে পারতো না। উনি এইভাবেই অসুস্থ হয়েছিলেন। আর 1 বছর পর ওনার মৃত্যু হয়। মূলত এই ভয়ের কারণে ওনার এই মৃত্যু হয়। কিন্তু এই যে ব্যাপারটা, এই যে আব্দুল কুদ্দুস দাদা ঘটিয়েছিলেন, এটা কিন্তু উনি কাউকে বলেন নাই। এই আব্দুল কুদ্দুস দাদা কাউকে বলেন নাই। উনি যদি বলতেনও এই গজাল্লাকে যে আরে গজাল্লা, ভয়ের কিছু নাই, ওটা তো আমি ছিলাম, তোকে এমনি মিছামিছি ভয় দেখাই, তাহলে হয়তো বা উনি একটু স্বাভাবিক হতে পারতেন। কিন্তু আব্দুল কুদ্দুস দাদা উনি বলেন না। এই কারণে বললে যদি আবার এলাকার লোকজন তার উপর ক্ষিপ্ত হয়। এরপরে কি হয়, এই আব্দুল কুদ্দুস দাদা উনি কথায় কথায় ওনার এক বন্ধুর কাছে এই বিষয়টা বলে ফেলেন, এবং তখন এই বিষয়টা চারদিকে ছড়িয়ে পড়ে। আর তখন এলাকার বেশ কিছু লোকজন, এমনকি তাহমিদ ভাইয়ের দাদাও তাকে পিটানোর জন্য খুঁজে বেড়াতেন, কিন্তু উনি পালিয়ে বেড়াতেন। উনি মূলত বাড়িতেই থাকা ছেড়ে দেন, কারণ তার এই দুষ্টামির কারণে একটা মানুষ মারা গেছে, এটা একটা বড় অপরাধ। এই কারণে এলাকাবাসীও তাকে খুঁজতো। সে বহুত বছর এরকম পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন, পরে আস্তে আস্তে স্বাভাবিক হয়েছে আর কি। তো এই টাইপের দুষ্টামি উনি কিন্তু করতেন। তো যাই হোক, সেই বাগানে এখন কিন্তু তেমন কোনো ভয়ের ঘটনা শোনা যায় না। আশেপাশে অনেক ঘরবাড়ি হয়েছে, ওই বাগানের গাছপালাও অনেক কাটা হয়েছে। আগের মতো সেই বাগানটা নাই, তবে বাগানটা আছে এখনও, সেই মেঠো পথ আজও আছে। তবে বেশ কিছু বছরের মধ্যে ওখানে কেউ ভয় পেয়েছে বা ওই যে সালেকের মায়ের মতো ওই অবয়বটা কেউ দেখেছে, এটা কেউ বলতে পারে না। তার মানে হয়তোবা ওখানে এখন ভয়ের কোনো ঘটনা ঘটেই না। আবার এমনও হতে পারে ঘটে না হঠাৎ করে আবারও ঘটে যেতে পারে, কে জানে। হয়তোবা এখন আশেপাশে অনেক লোকজন থাকার কারণে ব্যাপারগুলো ওভাবে হচ্ছে না, কিন্তু কখনো যে হবে না আমরা কিন্তু বলতে পারি না। খুব তাড়াতাড়ি এই বাগানের ছবিগুলো আমরা আপলোড করবো ইনশাল্লাহ, যদি তাহমিদ ভাই আমাদেরকে পাঠান। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। ধন্যবাদ তাহমিদ ভাইকে আপনার এলাকার এরকম সত্য ভয়ের ঘটনা পাঠানোর জন্য। আসলে এ ধরনের ঘটনা শুনলেই আমরা না কেমন যেন হারিয়ে যাই সেই বাগানে, সেই গ্রামে, সেই মেঠো পথে, সেই চিরচেনা গ্রামের মানুষগুলোর সাথে। সেই সোদামাটির গন্ধ যেন আমরা অনুভব করতে পারি, সেই চিরাচরিত ভয়ের অনুভূতিগুলো যেন আমরা পাই। আর এমন ঘটনাই প্রিয় লিসেনার্স আপনাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি। চলুন প্রিয় লিসেনার্স, চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, কারিন ফিরে এসেছে। কারিন কি? কারিন মানে সঙ্গী। প্রত্যেকটা মানুষের সাথে জন্মের পর থেকেই একটি জিন সঙ্গী হয়ে থাকে। মূলত এটাকেই বলা হয় কারিন জিন। কিন্তু কারিন কি ফিরে আসতে পারে? চলুন শুনে আসি ঘটনাটি। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম মোহাম্মদ রাকিব। ওনার বাড়ি চাঁদপুর জেলার মতলব উপজেলার 60 নল গ্রামে। উনি বর্তমানে একজন মালয়েশিয়া প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাই। উনি গত 9 মাস হলো মালয়েশিয়াতে গিয়েছেন। আপনাদের ওয়ার্ল্ডের একজন রেগুলার লিসেনার তিনি। তো ঘটনাটি ওনার নিজের সাথেই ঘটেছে। তো ওনার পরিবারে ওনার মা, বাবা, বড় ভাই এবং উনি। তো উনি ছোটবেলাতে খুব মিশুক একজন মানুষ ছিলেন, এখনও আছেন। তো ওনার কয়েকজন বন্ধু ছিল খুব কাছের তারা। তো ওদের বাড়ি ছিল ওনার বাড়ির পাশেই। তাদের নাম হাবিব, জনি, ফারদিন এবং বিশ্বাস।
ওনারা সবসময় একসাথে খেলাধুলা, ঘোরাঘুরি, মানে যেখানে যেতেন একসাথেই যেতেন, যা করতেন একসাথেই করতেন, এরকম আর কি। বন্ধু বান্ধবরা যেরকমটা হয় আর কি, খেলাধুলা, ঘুরে বেড়ানো সব একসাথে। তো এর মধ্যে বিশ্বাস ছিল অন্য বন্ধুদের মধ্যে বেশ ভালো, আর সে খুব কাজপ্রিয়, কাজ খুব পছন্দ করতো, মানে ফাঁকিবাজি এই জিনিসটা সে পছন্দ করতো না। তো তখন তো ওনারা ছোট ছিলেন, তবুও দেখতেন যে এই বিশ্বাস ছেলেটা সবসময় লেখাপড়ার পাশাপাশি তার বাবার কাজে সবসময় সহায়তা করত, বলতে হতো না কিছু, তার আগে সে বুঝে যেত কোন কাজটা তার করা উচিত। আর কাজ করতে যেটা পারতো না, তারপর সে সাথে থাকতো, সেই জিনিসটা সে শিখতো, বুঝতো, যাতে করে পরবর্তীতে সে কাজটা করতে পারে। এই কারণে বিশ্বাসের সাথে এই রাকিব ভাইয়ের সম্পর্কটা একটু ভালোই ছিল অন্যান্য বন্ধুদের থেকে, যদিও বা সবাই একসাথে চলাফেরা করতেন। তো ওনাদের বাড়িটা ছিল নদী থেকে একটু গ্রামের ভিতরে। এরপর কি হয় যে এই যে রাকিব ভাইয়ের আম্মুর ঢাকাতে একটা চাকরি হয়, এবং চাকরি হওয়ার কারণে ওনারা ঢাকার খিলগাঁয়ে চলে আসেন। ঢাকাতে আসার পর প্রায় 4.5 বছর হয়ে যায়, কিন্তু গ্রামে যাওয়া হয়নি। কারণ হলো ওনাদের গ্রামের বাড়িটা বিক্রি করে দেওয়া হয়েছিল টাকার প্রয়োজনে আর কি। আর ওনার নানা বাড়ি ছিল পাশের গ্রামে, কিন্তু ওই পাশের গ্রামেও যাওয়া হয়নি। এই 4 বছরেরও বেশি সময় হয়ে গেল, পাশের গ্রামে আসলে যান নাই। এই জন্য ওর ভিতরে যে আসলে কখন কি হয়েছে না হয়েছে ওনারা জানেনও না। আর নানা নানি তো আসলে মারা গিয়েছিলেন, আর শুধু মামারা থাকতেন ওই গ্রামে আর কি। আর মামাদের সাথে সম্পর্ক খুব একটা ভালো না থাকার কারণে এই 4 বছর ওদিকটাতে যাওয়াও হয়নি। তো যাই হোক, মাঝখানে ওনার ওই বন্ধুদের সাথে তো আর যোগাযোগ হওয়ার সুযোগও ছিল না। তো ওনাদের কারো কাছে মোবাইলও ছিল না, মানে তার বন্ধুদের মোবাইল ছিল না, যার কারণে তাদের সাথে আসলে যোগাযোগ করা সম্ভব হয়নি। 4.5 বছর পর হঠাৎ করে এই রাকিব ভাই তার আম্মুকে জানান যে উনি গ্রামে যাবেন। এখন তার মা বলেন যে কার সাথে যাবি, কোথায় থাকবি, ওখানে তো আমাদের কেউ নাই। তখন উনি বলেন যে মামারও তো আছে, ওইখানে থাকবো। তো ওনার আম্মু প্রথমে না করেন, তারপরে অনেক বুঝিয়ে রাজি করেন আর কি। তো এতটুকু বলে রাজি করান যে শুধু বন্ধুদের সাথে দেখা করব আর একটা রাত থাকবো, তারপরে চলে আসবো। এরপর ওনার মা রাজি হন। তো পরদিন দুপুরবেলা উনি রওনা হন। তো ঢাকা থেকে নারায়ণগঞ্জ বন্দর নামক একটা জায়গা আছে, এই বন্দর নামক এই জায়গাতে এসে লঞ্চে করে ওনাদের 60 নল যেই গ্রামটা ওখানে আসতে হয়, মানে ওইভাবে আসাটা সহজ হয় আর কি। তো ওখানে উনি চলেও আসেন, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। ঘাটে উনি নেমেছেন। তো বলে রাখা ভালো, ওই ঘাটের পাশে মানে নদীর পাড়ে ওনাদের গ্রামের একটা শ্মশান ছিল, যেটা ঘাট থেকে গ্রামে ঢোকার সময় দেখা যায়। উনি ঘাট থেকে গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তো হাঁটার সময় হঠাৎ করে শোনেন যে কে যেন এই রাকিব ভাইয়ের নাম ধরে ডাকছে। তো এদিক ওদিক তাকিয়ে দেখেন যে না, কেউ তো নাই। পরে উনি খেয়াল করেন শ্মশান পাট, মানে শ্মশানের যে পাটটা, ওই পাট থেকে কে যেন ওনাকে এই রাকিব বলে ডাকছে। পরে উনি ওই দিকটাতে যান এগিয়ে। ওখানে গিয়ে দেখেন ওনার বন্ধু বিশ্বাস, সবচেয়ে কাছের যে বন্ধুটা। তো অনেকদিন পর দেখা, দূর থেকে প্রথম দিকে চিনতে না পারলেও কাছাকাছি যখন এসেছেন তখন ঠিকই চিনেছেন। তো ছোটবেলার বন্ধুর সাথে দেখা, কতদিন পর আসলে আনন্দ হচ্ছিল। কিন্তু দেখা গেল যে এই বিশ্বাসের মুখে কোনো হাসি নেই। আর এই বিশ্বাস ছেলেটা 5 থেকে 6 হাত দূরে অবস্থান করছে, মানে 5 থেকে 6 হাত দূরে থেকে কথা বলছে। এতদিন পরে দেখা, এত কাছের বন্ধু, তো রাকিব ভাই তো তাকে জড়িয়ে ধরতে চাচ্ছেন, কিন্তু ও কাছে আসে না, বলে না ওখানে দাঁড়া, আসলে আমার শরীরে ময়লা আছে, তো কাজ টাজ করে আসছি, তুই আসছিস এত দূর থেকে, তোর ভালো জামা নোংরা হয়ে যাবে, পরে জড়িয়ে ধরবো, সমস্যা নেই। তো এইভাবে বলে ও কাছে আসে নাই। তো এই বিষয়ে আসলে উনি কিছু মনেও করেন নাই, কারণ বিশ্বাস তো খুব কাজের ছেলে, তো সবসময় কাজের মধ্যে থাকতে পছন্দ করে, যেটা তো রাকিব ভাগে থেকে জানতেন। এই জন্য উনি কিছু মনে করেন, অনেকক্ষণ অনেক কথা বলে, স্বাভাবিকভাবে কথা বলছে, শুধু একদম কাছাকাছি আসা ব্যতীত অনেক স্বাভাবিকভাবে কথা বলতেছে আর কি, যেটা বন্ধু বান্ধবরা বলে আর কি। এদিকে মাগরিবের আজান দিবে ভাব, তখনও বলে ওঠে, রাকিব তুই বাড়ি যা, আমি আসতেছি, তুই গিয়ে রেস্ট নে, আমি সব কিছু চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসতেছি, এরকম বলে আর কি। তো উনি বলেন আচ্ছা ঠিক আছে তুই আয়। আর এটাও বলেন যে রাতের বেলা সবাই মিলে আড্ডা হবে। এই বলে উনি তো চলে আসছেন। তো মামা বাড়িতে এসে ফ্রেশ হয়েছেন, হালকা কিছু খেয়ে বের হয়েছেন বন্ধুদের সাথে দেখা করবেন বলে। তারপর
বন্ধুদের বাড়ির দিকে যেতেই দেখা যাচ্ছে হাবিব মাগরিবের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছে আর কি। তো তার সাথে গিয়ে দেখা হয়, তাকেও জড়িয়ে ধরেন। হাবিব অনেক কথা বলে, কথা বলতে বলতে এশার ওয়াক্তও হয়ে যায়। তো এশার নামাজের পরে অন্য বন্ধু বান্ধব যারা ছিলেন, যে ফারদিন, জনি, তাদের কথা জিজ্ঞেস করে। তখন বলা হয় যে ফারদিন সৌদি আরব চলে গেছে আর জনি ঢাকাতে কাজ শিখতে গিয়েছে। তো শুনে খুশিও হলেন, একটু কষ্টও পেলেন যে অনেক দিন দেখা সাক্ষাৎ নাই, মনে করেছিলাম সবার সাথে দেখা হবে, শুধু দুইজনের সাথে দেখা হলো। তখন একটা দোকানে বসেছেন, তখন হাবিবকে বলছেন যে এই হাবিব, এই বিশ্বাস কইরে ওর সাথে দেখা হইলো, ওর তো চলে আসার কথা, আড্ডা দেবো বললাম তো কই, ও তো আসে না। তো হাবিব বলে ওঠে, আরে বিশ্বাসকে তুই আবার কোত্থেকে পাইলি? বিশ্বাস তোর সাথে দেখা করবে কিভাবে? বলে হ্যাঁ, এই যে আসার সময় মাগরিবের আগে ঘাটের পাড়ে শ্মশানের কাছে দেখা হয়েছিল। তো বললো যে ও ফ্রেশ হয়ে গোসল টোসল করে আসবে, তুই বাড়ি যা, আমি তো চলে আসলাম, রাতের বেলা আড্ডা দিব। এর কথা মানে এই কথা শোনার পর হাবিব যেটা বলে, এটা শুনে তো এই রাকিব ভাইয়ের শরীরের লোম দাঁড়িয়ে যায় ভয়ে। তো এই হাবিব বলেন যে তুই বিশ্বাসকে কোথা থেকে পেলি? ও তো 1.5 বছর আগে সিএনজির নিচে চাপা পড়ে মারা গিয়েছিল, 1.5 বছর হয়ে গেছে, বিশ্বাস আসবে কোত্থেকে? তো এই কথা শোনার পর কোনোভাবে রাকিব ভাই তো এটা মেনে নিতে পারেন না, যে কি বলিস, আমি কি দিন দুপুরে ভূত দেখছি নাকি? তখন তো মাগরিবের আজানও দেয় নাই, আলো আছে চারদিকে, আমি বিশ্বাসে দেখলাম। তখন হাবিব বলে না, তুই ভুল দেখেছিস, এমনকি ওই সময়ে বিশ্বাসের কবরটাও দেখানো হয়েছে। তো এখন এই ব্যাপারটা আসলেই কি, কেন এই ব্যাপারটা ঘটলো, কেন রাকিব ভাই এই কথাটা আজ পর্যন্ত তার কোনো বন্ধুদেরকে বিশ্বাস করাতে পারেননি? আসলে বিশ্বাসের সাথে থাকা কারিন জিন ফেরত এসেছিল। কারিন জিন ফেরত এসেই মূলত কোনো ব্যক্তি মারা যাওয়ার পরও তার সুরত ধরে মানুষের সাথে কথা বলে, ভয় দেখায় বা এলাকায় তাণ্ডব সৃষ্টি করে। মৃত মানুষ কখনোই ফেরত আসতে পারে না, কারণ তখন তারা বারজাখের জীবনে থাকে, সেখান থেকে ফেরত আসার কোনো সুযোগ নাই। যদি কোনো সুযোগ থাকতো, অবশ্যই যারা শহীদ হয়েছেন তারা ফেরত এসে তাদের পরিবারের কাছে বলে যেত যে আমরা ভালো আছি, তোমরা কষ্ট পেও না, চিন্তা করো না। কিন্তু তারাই আসতে পারে না, তাহলে বারজাখের জীবন থেকে কি কারো আসা সম্ভব? নিশ্চয়ই সম্ভব নয়। প্রিয় লিসেনার্স, আসলে কারিন এভাবেই বারবার ফেরত আসে, এভাবেই বারবার ফেরত এসে মৃত মানুষের সুরত ধরে কখনো আমাদের সাথে কথা বলে, কখনো ভয় দেখায়, কখনো স্বপ্নের মধ্যেও আসতে পারে, বা কখনো দেখাই দেয় না। এটাই ছিল ঘটনা। ঘটনাটি ছোট। রাকিব ভাই একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, মালয়েশিয়াতে রয়েছেন। এতটুকু ঘটনাও লিখে পাঠাতে আমাদের প্রবাসী ভাইদের যে কী কষ্ট হয় তা আমরা বুঝতে পারি। তারপরও আপনারা যে আফনান দ্য হরওয়ার্ল্ডকে ভালোবেসে প্রতিনিয়ত কষ্ট করে হলেও সময় বের করে ঘটনা পাঠাচ্ছেন, তার জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আমরা আশা করব বিদেশে আপনাদের যে কমিউনিটি রয়েছে সেখানে আফনান দ্য হরওয়ার্ল্ডকে আরও বেশি বেশি প্রচার করবেন, ছড়িয়ে দেবেন। ধন্যবাদ রাকিব ভাইকে। আশা করছি আপনার কাছ থেকে আরও অনেক ঘটনা আফনান দ্য হরওয়ার্ল্ডের লিসেনাররা শুনতে পাবেন। প্রিয় লিসেনার, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের শেষ ঘটনায়। কারণ 5টি ঘটনা আমরা প্রচার করে ফেলেছি, এখন আমরা ষষ্ঠ এবং শেষ ঘটনাতে চলে যাব। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের 119তম এপিসোডের নতুন আরও একটি ঘটনায়। আর এই ঘটনাটি এই এপিসোডের ষষ্ঠ এবং শেষ ঘটনা। এই ঘটনাটি আমার নিজের সংগ্রহ করা ঘটনা। ঘটনাটি আমার কাছে অন্যরকম লেগেছে। আশা করছি এই ঘটনাটিও আপনাদের কাছে ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হবে ইনশাল্লাহ। এই ঘটনাটি আমাকে যিনি দিয়েছেন তার নাম আবদুল্লাহ। আবদুল্লাহর বাড়ি রাজবাড়ী জেলার সদর উপজেলার ধুমচি এলাকায় একটা সময় ছিল, কিন্তু আজ থেকে প্রায় 15 বছর আগেই পরিবার সহ তারা ঢাকায় চলে এসেছে। ঢাকার আশুলিয়াতে তারা থাকে। আবদুল্লাহ বর্তমানে সেখানে একটি প্রতিষ্ঠানে চাকরি করছেন।
তার পরিবার এখানেই আসলে সেটেলড হয়ে গেছে আর কি, রাজবাড়িতে তারা যান না। কিন্তু এই ঘটনাটি যখন আমি শুনলাম, বিশেষ করে আমাকে যখন পাঠিয়েছে, ঘটনা শোনার পর এই ঘটনার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন জায়গাগুলো না আমার কাছে একদম জীবন্ত হয়ে উঠছিল। কারণ আমি এই জায়গাগুলো দেখেছি। যদিও বা ঘটনাটা 1950-55 সালের মধ্যবর্তী বা আশেপাশের কোনো একটা সময় হবে, কিন্তু 2005 সাল পর্যন্ত এই জায়গাগুলোর বিবরণ মিল ছিল। কিন্তু এখন সেখানে গিয়ে আসলে এই বিবরণগুলো পাওয়া বা মিল পাওয়া সম্ভব নয়। কারণ হচ্ছে এখন রাজবাড়ী জেলার ধুনচি এলাকায় গোদারবাজার নামক যে জায়গাটা রয়েছে, সেখানে গেলে আমরা দেখতে পারি যে বড় পদ্মা নদীটা সামনে, কিন্তু 2004-05 সাল পর্যন্ত সেখানে একটা ছোট নদী ছিল, মূলত পদ্মার একটা শাখা ছিল। আর মূল পদ্মাতে যেতে হলে ওই নদীটা পাড়ি দিয়ে আর অনেকটা পথ সামনে এগিয়ে তারপর ওই নদীটা পড়তো। আমরা মাঝে মাঝে বৃহস্পতিবার বিকেলবেলা ওই বড় পদ্মাতে সাইকেল নিয়ে যেতাম বেড়াতে। যখন পানি কম থাকতো তখন কিন্তু, পানি যখন শুকনো থাকতো তখন সাইকেলটা কিন্তু নিয়েই ওই নদী পার হয়ে যেতাম, আর যখন পানি বেশি থাকতো তখন নৌকার উপরে সাইকেলটা নিয়ে পার হয়ে যেতাম। তো এরকম কিন্তু অনেকবার গিয়েছি, দারুণ একটা অনুভূতি ছিল সেই সময়। কিন্তু 2004-05 সালের দিকে নদী ভাঙন হয়। ওই নদী ভাঙনে ওই বড় পদ্মাটা আস্তে আস্তে কাছে চলে আসে, এখন আর ছোট নদীটা নাই, এখন এক হয়ে গেছে নদীটা। একটা সময় ওই বড় পদ্মার ওই পাশে যেই জায়গাগুলো দেখা যেত ওটা ছিল পাবনা জেলা, কিন্তু এখন ওই পাশে যেটা দেখা যায় নদী ভাঙনের পরে ওই পাশে চর জেগেছে, ওটা রাজবাড়ী জেলায় আর কি। তো ঘটনাটি আসলে ঘটে এই ছোট নদী যখন ছিল তখন 1950-55 সাল আনুমানিক সময় আর কি। তো যার সাথে ঘটে তার নাম ছিল সিরাজ মিয়া। আসলে তার নাম সিরাজ না সুরুজ, এটা নিয়ে একটু সন্দেহ আছে, কারণ অনেকদিন আগের ঘটনা তো, যার কারণে ঘটনাটির এক্স্যাক্ট যে চরিত্রের নামটা, এই নামটা আসলে আব্দুল্লাহ মনে করতে পারেন নাই বলতে আসলে উনি তো তার দাদার কাছ থেকে শুনেছিলেন, তো এই কারণে আসলে নামের কাছাকাছি ব্যাপারটা মনে আছে। তো আমরা সিরাজ মিয়াই বলছি। তো সিরাজ মিয়ার বাড়িও ছিল রাজবাড়ী জেলার সদর উপজেলার ধুনচি এলাকার আশেপাশে কোনো একটা জায়গায় আর কি। অনেক আগের ঘটনা তো, এক্স্যাক্ট কোন গ্রামে বা কোন পাশে ছিল এটা বলা যায় না আর কি। এই যে সিরাজ মিয়া, উনি মাছ ধরতেন, একটা ছোট্ট ডিঙি নৌকা ছিল, এই ডিঙি নৌকা দিয়েই উনি মাছ ধরতেন। বড় পদ্মা নদীতে উনি যেতে পারতেন না, কারণ ছোট ডিঙি নৌকা তো, এই উত্তাল প্রমত্তা পদ্মার বুকে ওই ছোট ডিঙি নৌকা আসলে টিকবে না, ডুবে যাবে সাথে সাথে। এজন্য ছোট নৌকা নিয়ে ওখানে যাওয়া পসিবল না থাকায় উনি ছোট নদীতেই মাছ ধরতেন। ওই নদীটা বেশ শান্ত, ওনার জালও ছিল ছোট। তো এইভাবেই উনি মাছ ধরতেন, মাছ যা পেতেন তা বিক্রি করতেন, ওটা দিয়েই পরিবার চলতো। আর মাছ ধরতে গিয়ে মাঝে মাঝে ওনার সাথে এই পিশাচের দেখা হতো। পিশাচগুলো মাছ নিয়ে আসার সময় বলতো, এই সিরাজ মাছ দিয়ে যা। কখনো উনি মাছ দিতেন, কখনো দিতেন না, এইভাবে আর কি চলছিল আর কি। এই ব্যাপারগুলো ওনার কাছে একদম ভাত মাছ ছিল, এমন একটা অবস্থা আর কি। একবার কি হয়, উনি অন্যান্য দিনের মতো এই মাছ ধরতে গিয়েছেন। ওই দিন ছিল পূর্ণিমা। তো পূর্ণিমায় মাছ আবার একটু ভালোই পাওয়া যায়। ওই দিন উনি বেশ কয়েকটা ইলিশ মাছ ধরেন এবং সাথে অন্যান্য মাছও ছিল। হঠাৎ করেই ওনার শরীর একটু অসুস্থ লাগতে থাকে। তখন রাত আনুমানিক 3টা-3:30 এরকম হবে আর কি। তো চিন্তা করেন, যাক মাছ আজকে ভালোই পেলাম, কিন্তু শরীরটা ভালো লাগছে না, একা মানুষ, এখন আর মাছ ধরবো না, চলে যাই। তো ওনার মতো কিন্তু আরও কিছু কিছু নৌকা, ছোটো ছোটো নৌকা দূরে দূরে দেখা যাচ্ছিল, সেখানে এই হারিকেনের আলো জ্বলছিল, এরকম কিন্তু আছে। তো উনি চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। উনি যখন চলে যাবেন তখন নৌকাটা যখন তীরের দিকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে পানির ভেতরে এক ধরনের আলোড়নের শব্দ উনি শুনতে পেলেন। তো উনি ওই শব্দ শুনে পেছন দিকে তাকালেন, মনে হলো ওখানে কোনো কিছু একটা ডুব দিয়েছে, এরকম একটা, মানে পানিতে হালকা আলোড়ন যতটুকু দেখা গেল। ওই ছোট নদী তো অনেকটা শান্তই থাকে, যার জন্য ওই ধরনের আলোড়ন হলে বোঝা যায়। উনি চিন্তা করলেন এটা হয়তো বা কোনো শুশুক হবে। আমাদের এলাকার যে ডলফিনগুলো আমরা শুশুক বলি, এগুলো পিঠ ভাসিয়ে দেয় আবার ডুবিয়ে দেয়, মানে এভাবে কিন্তু এরা খেলা করে পানিতে, এভাবে মাছ ধরে তারা। তো চিন্তা করেন এরকম শুশুক টাইপের কিছু হবে আর কি। তো উনি আবার নৌকা বাওয়া শুরু করলেন, কিন্তু এবার ওনার সামনে ওই আলোড়নটা সৃষ্টি হলো। মনে হলো ওই শুশুকের মতোই কিছু একটা, একটু মাথা ভাসালো বা পিঠ ভাসালো আবার ডুবে গেল। উনি মনে করলেন যে শুশুকই হবে, আর কিছু না। তো এরকম বেশ কয়েকবার উনি দেখলেন। উনি ভালোভাবেই নৌকাটা একদম তীরে নিয়ে আসলেন। তীরে নিয়ে আসার পর নৌকার পাটাতনের নিচ দিকে ওই মাছগুলো রেখেছিলেন, সেই মাছগুলো একটা
ঝুড়িতে নিয়ে উনি রওনা দিয়েছেন। তো উনি নৌকাটা ওই তীরে একটা বাঁশ গেড়ে, শক্ত বাঁশ যেটা থাকে নৌকাতে, এটাকে চৈর বলে অনেক সময়, বা এরকম কিছু একটা বলে আর কি, বা কোচ বলে, এইটা ওই মাটিতে গেড়ে ওইটার সাথে নৌকাটা বেঁধেছেন। বেঁধে যখন ওই ঢাল বেয়ে উপরে উঠবেন, নদীর ঢাল যেটা একটু ঢালু থাকে, হঠাৎ করে মনে হলো পেছনে থপ 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 এরকম আওয়াজ, মনে হচ্ছে তার পেছনে কেউ হেঁটে আসছে। তো উনি পেছন দিকে তাকিয়েছেন। তাকানোর পর উনি দেখতে পান যে কালো কুচকুচে একটা অবয়ব, পরনে কিছুই নেই, আকার আকৃতি স্বাভাবিক মানুষের মতোই, মাথাটায় একদম চুল নাই, টাক, আর শরীরটা ভেজা। তার থেকেও বেশি মনে হচ্ছে যে চাঁদের আলোতে শরীরটা একদম চিকচিক চিকচিক করছে। ভেজা হলে এরকম চিকচিক করে না, মনে হচ্ছে সমস্ত শরীরে মানে তৈলাক্ত জাতীয় বা আঠালো জাতীয় কোনো একটা পদার্থ রয়েছে এরকম আর কি। ওই পিশাচটা হঠাৎ করে বলে ওঠে যে, সিরাজ মিয়া, আজকে তো মাছ ভালোই পাইলি, দে আমাকে একটা ইলিশ মাছ দিয়ে যা। এখন সিরাজ মিয়া তো এই ব্যাপারগুলোতে আসলে অভ্যস্ত ছিল। তো সিরাজ মিয়া বলতেছে যে, এই আজকে বিরক্ত করিস না, আমি তো তোদেরকে মাঝে মাঝে মাছ দেই, কখনো দেই না তা তো না। আজকে আমার শরীরটা খারাপ লাগতেছে, আমি অসুস্থ, ওষুধ কিনতে হবে, আমার আজকে একটু বেশি টাকা দরকার, চলে যা, আর একদিন দেবো, যা। তখন ওই পিশাচটা বলে ওঠে, তুই অন্যদিন যাদেরকে দিতি, আমি আসলে তারা না, আমি আজকে নতুন আসছি এই দিকটাতে, তুই আজকে আমাকে একটা দিয়েই যা, আমাকে না দিয়ে গেলে আমি কিন্তু খুব রাগ করব, তোর কিন্তু ক্ষতি করব। তখন আবার এই সিরাজ মিয়া বলে ওঠে, আরে যা তো, তোর মতো কত দেখলাম, যা ভাগ এখান থেকে। এই বলে সিরাজ মিয়া কি করেছে, ওই ঢালু বেয়ে উপরে ওঠা শুরু করেছে। হঠাৎ করে এমন একটা ঘটনা ঘটে যেটা সিরাজ মিয়া আসলে কল্পনাই করতে পারেন নাই। তার এতদিনের জীবনে এই ধরনের মানে সমস্যার মুখোমুখি উনি কখনো হন নাই। হঠাৎ করে কি করে ওই অবয়বটা মনে হলো লাফ দিয়ে তার সামনে চলে এসেছে, ব্যাঙ যেভাবে লাফ দেয় বা বানর যেভাবে লাফ দিয়ে হঠাৎ করে সামনে চলে আসে ওই রকম। এবং এসেই কোনো কথাবার্তা ছাড়াই এই সিরাজ মিয়ার কাঁধে একটা কামড় বসিয়ে দেয়, প্রচণ্ড জোরে একটা কামড় দেয়। এই কামড়ে তো সিরাজ মিয়া প্রচণ্ড জোরে একটা চিৎকার দিয়ে ওঠে, এবং কামড় দেওয়ার পরপরই ওই অবয়বটা কি করে, এক লাফে ওইখান থেকে এক লাফে নদীর একদম মাঝখানে পানিতে গিয়ে পড়ে। তো হঠাৎ করে এইভাবে পিশাচ আক্রমণ করবে এইটা তো উনি আসলে বুঝতে পারেন নাই। তো খুব ব্যথা পেয়েছিলেন, ওই দিক দিয়ে রক্তও ঝরছিল। উনি দ্রুত বাসায় যান। বাসায় যাওয়ার পর ওনার স্ত্রীকে ডেকে তোলেন, বলেন যে একটু ওষুধ টষুধ লাগিয়ে দাও। আসলে ওষুধ বলতে কি, ওই সময় ওনারা ওই বাড়িতে গাঁদা ফুল গাছ যদি থাকে তখন ওই গাঁদা ফুলের পাতা ছেঁচে তখন ওইটা রস কোনো ক্ষতস্থানে দিতেন আর কি। তো বাড়িতে গাঁদা ফুল গাছ ছিল, সেখান থেকে ওইভাবে দিয়ে, মানে আপাতত প্রাথমিক ট্রিটমেন্ট আর কি। পরের দিন ডাক্তার দেখানো হয়, ডাক্তার কিছু ওষুধ টষুধ দেন আর কি। কিন্তু সিরাজ মিয়ার অসুস্থতা মনে হলো বেড়ে যাচ্ছে, মনে হচ্ছে তার শরীরে মানে ভয়ঙ্কর একটা বিষক্রিয়া কাজ করছে, এমন যন্ত্রণা হচ্ছে যেটা আগে কখনো হয়নি। কিন্তু এই যে ভুতুরে ঘটনা, এখন ডাক্তারকে বললে সে তো আর বিশ্বাস করবে না, এই জন্য বিষয়টা বলেনও নাই। কিন্তু পরিবারের সদস্যদের সাথে বিষয়টা শেয়ার করেন। তখন তার স্ত্রী এটা শুনে খুব ভয় পান। তখন উনি বলেন যে আসলে এই পিশাচগুলো যদি কামড় দেয় এবং বিষ যদি শরীরে ছড়িয়ে দেয় তাহলে কিন্তু খুব বিপদ, এটা নিয়ে বসে থাকা যাবে না এবং হেলাফেলা করা যাবে না। কিন্তু একদিনের ব্যবধানেই সিরাজ মিয়ার শরীর আস্তে আস্তে নীলচে হয়ে যেতে থাকে। তার হাত পায়ের যে তালু যেটা সাদা আমরা দেখি সেটা আস্তে আস্তে কালো হয়ে যেতে থাকে, শরীরের রং, উনি অতটা কালো ছিলেন না কিন্তু তারপর ওনার শরীর অনেকটা নীলচে হয়ে যেতে থাকে। এই বিষয়টার ভয়াবহতাটা দেখে ওনার স্ত্রী তাৎক্ষণিক বেশ কিছু কবিরাজের সন্ধান করেন এবং একজন কবিরাজের কাছে নিয়েও যান। তো কবিরাজ এটা দেখার পর বলেন যে আসলে যতটুকু শুনলাম বুঝলাম এই ব্যাপারটা এতটা সহজ না, কারণ এটা হচ্ছে বিষ পিশাচের কাজ। সাধারণত মেছো পিশাচগুলো মাছ খায়, এরা কামড় দেয় না, কিন্তু এই পিশাচটা ব্যতিক্রম, ও মাছও খায় এবং মাছ না দিলে কামড়ও দেয়, আর ওর কামড় খেলে বাঁচাটা খুব মুশকিল। এই ধরনের পিশাচগুলো একবার বিষ ছড়িয়ে দিলে এই বিষ তোলাটা খুব মুশকিল। এখন উপায় কি? এখন এই কবিরাজের কাছে কিন্তু এই বিষ তোলার উপায় জানা ছিল না। তখন ওই কবিরাজ উনি পাবনার ঈশ্বরদী এলাকায় তার জানা এক কৃষক রয়েছে, মানে সে কবিরাজও না, তো বলেন যে ওই কৃষক এই পিশাচের বিষ নামানোর পদ্ধতি জানে।
আমি ঠিকানা দিচ্ছি, সে আমার পরিচিত, আমার কথা তার কাছে বলো, আশা করছি সে সর্বোচ্চ চেষ্টা করবে। আর এই কাজের জন্য সে কোনো টাকা পয়সা নেয় না, সুতরাং তোমাদের কোনো চিন্তা নাই। তো ওই দিনই রওনা হয়ে যায় ঈশ্বরদীর দিকে, নদী পথে রওনা হয়ে যায়। তো নদী পথে যখন রওনা হয়েছে, প্রতিমধ্যে কোনো সমস্যা হয় নাই, ঠিকঠাক মতোই পৌঁছে যায় ঈশ্বরদীর সেই গ্রামে। যেতে যেতে অনেক রাতও হয়ে যায়, কারণ তখনকার বাস্তবতা আর এখনকার বাস্তবতার সাথে তো আসলে আকাশ পাতাল পার্থক্য। অনেক রাতে সেই গ্রামে গিয়ে পৌঁছায়, সাথে কয়েকজন লোক ছিল, তারাই ওই গভীর রাত্রে ওই ব্যক্তির বাড়িতে নিয়ে যায়। তো ওই বাড়ির লোকজন তো সবাই ঘুমাচ্ছে, আর ওই লোকটা তো কৃষক, সারাদিন হাড় ভাঙা খাটুনি করেছেন, ঘুমাচ্ছিলেন, তো তাকে ডেকে তোলা হয়। তো ওই লোকটা যখনই এই সিরাজ মিয়াকে দেখেছে, দেখার সাথে সাথে বলেছে, এই তোমাকে বিষ পিশাচ কামড় দিয়েছে তাই না? তখন বলে, হ্যাঁ হ্যাঁ। আপনি কিভাবে জানলেন? তখন উনি বলছেন যে আমি তোমাকে দেখেই বুঝতে পারছি। তোমাকে আমার ঠিকানা কে দিল, কে পাঠাইলো এত রাত্রেবেলা? তখন বলেন যে অমুক ব্যক্তি পাঠিয়েছেন। ওই কবিরাজের নামটাম তো আসলে জানা যায় নেই, অনেকদিন আগের। তো তখন বলে, হ্যাঁ সে তো আমার বন্ধু মানুষ, তো সে পাঠাইছে। আমি তো আসলে বুঝতে পারছি তুমি খুব সমস্যার মধ্যে আছো। সে যদি পারতো সে আমার কাছে পাঠাইতো না, সে পারে নাই বলে আমার কাছে পাঠাইছে, আসো তুমি বসো। তো ওই রাত্রেই উনি ট্রিটমেন্ট শুরু করেন। ট্রিটমেন্ট করতে গিয়ে উনি বলেন যে তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেছে, এই সময়ের মধ্যেই তোমার শরীরে এই বিষ ছড়িয়ে পড়েছে। এই মুহূর্তে আমার কিছুই করার নাই, আমি পারবো না তোমার শরীর থেকে এই বিষ নামাতে। তবে হ্যাঁ, আমি একটা কাজ করতে পারি, তোমাকেই এই সাহস করে বাদবাকি কাজগুলো করে নিতে হবে। আমি যে কাজটা করব এই কাজ অনুযায়ী তোমার বাদবাকি কাজগুলো করতে হবে। তখন উনি বলেন যে, সিরাজ মিয়া বলেন যে কি বলেন? তখন বলেন যে এই পিশাচকে দিয়েই এই বিষ নামাতে হবে। কিন্তু এই কাজটা অত্যন্ত কঠিন, কারণ এই পিশাচ ও এক জায়গায় থাকে না, ভিন্ন ভিন্ন জায়গায় ও ঘুরে বেড়ায়। ও যদি এক জায়গায় থাকতো তাহলে তুমি নির্দিষ্ট জায়গায় গিয়ে ওকে কবজা করে ফেলতে পারতা, কিন্তু এই পিশাচ, বিশেষ করে এই বিষ পিশাচগুলো এক জায়গায় ঘুরে বেড়ায় না, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। তখন ওই রাত্রেই ওই যিনি আর কি ওই লোকটা ছিলেন আর কি, ওই কবিরাজ বা কৃষক যিনি, তো উনি কিছু একটা পরে দেন, একটা মাটি জাতীয় কিছু একটা পরে দেন। তো এটা পরার পরে উনি দুটো তেলও দিয়ে দেন, দুটো শিশিতে দুটো তেল। একটা শিশি উনি বলেন যে এই শিশিটা তুমি তখনই খুলবা যখন দেখবে পিশাচটা তোমার কাছে এসেছে, আর তুমি তোমার এলাকায় যাওয়ার পরে এই যে মাটির ঢিলটা এটা পানিতে ছুঁড়ে মারবা। এই ছুঁড়ে মারার পর দেখবা পানিতে এক ধরনের আলোড়ন সৃষ্টি হয়েছে, তখনই বুঝবা ওই পিশাচটা এসেছে। আর তখন তুমি কাছে দাঁড়িয়ে থাকবা, নদীর তীরেই দাঁড়াবা, তুমি কিন্তু নৌকা নিয়ে ভিতরে যাবা না। দেখবা ওই পিশাচটা উঠে এসেছে। উঠে আসার সাথে সাথে তুমি এই বোতলের তেলটা ওর শরীরে ছুঁড়ে মারবা, আর তখনই দেখবা যে ও চিৎকার চেঁচামেচি শুরু করেছে, তোমার কাছে প্রাণ ভিক্ষা চাচ্ছে। আর তখন তুমি তাকে শর্ত জুড়ে দেবে যে সে যদি তোমার শরীর থেকে বিষ শুষে নেয় তবেই তুমি তার প্রাণ ভিক্ষা দিবা। আর সে যখন শুষে নেবে তারপরে অন্য শিশি থেকে তেলটা তার শরীরে তুমি ছিটাই দিবা, তখন ও সুস্থ হয়ে যাবে। কিন্তু সুস্থ হলেও তোমার উপর আক্রমণ করবে না, ও চলে যাবে ওই সময়ের মতো। তবে হ্যাঁ, তুমি এখন থেকে রাতের বেলার মাছ ধরো না, তুমি দিনের বেলায় ধরো, কারণ ও কখনো তোমার ক্ষতি করলেও করতে পারে, যদিও আবার সাহস করবে না, কিন্তু যদি করে তখন কিন্তু তোমার আর বাঁচার উপায় থাকবে না। এই পরামর্শ দেন। এবং ওই যে কৃষক উনি ওনার সাধ্য অনুযায়ী ওনাকে কিছুটা ঝাড়ফুঁক করেন। ওনার ঝাড়ফুঁকে আপাতত একটু সুস্থ স্বাভাবিক হন, তবে বলেন যে এই সুস্থতাটা কিন্তু সাময়িক সময়ের জন্য, তুমি আবার অসুস্থ হয়ে পড়বা এই বিষক্রিয়ার কারণে। তখন ওই রাতের মতো ওই বাড়িতে ওনারা অবস্থান করেন। সকাল হলে ওই কৃষক পরিবারই ওনাকে এই সিরাজ মিয়াকে মেহমানদারি করান এবং যাওয়ার জন্য নৌকাও ঠিক করে দেন। তো সহি সালামতে চলে বসেন। আসতে আসতেও কিন্তু বেশ সন্ধ্যা লেগে যায়। তো সন্ধ্যা এর মধ্যে কিন্তু ওই প্রভাবটা অনেকটাই কেটে গেছে, মানে ঝাড়ফুঁকের প্রভাবটা, উনি আবার অসুস্থ হওয়া শুরু করেছেন। তখন উনি চিন্তা করেন যে আজকে রাত্রে আমাকে কাজটা করতে হবে। এদিকে ওনার স্ত্রী বলছেন যে আমি সাথে যাই, তুমি একা একা অসুস্থ মানুষ। কিন্তু বলছেন না, এই কাজে আসলে দুইজন গেলে হয় না, গেলে তোমাকেও ক্ষতি করতে পারে। গভীর রাত্রেবেলা উনি গিয়েছেন। উনি যাওয়ার পর দূর থেকেই, মানে নদীর তীরে দাঁড়িয়ে ওই ঢিলটা
একদম নদীর মাছ বরাবর, মানে যত শক্তি ছিল আর কি, ছুঁড়ে মারার চেষ্টা করছেন। ওটা ছুঁড়ে মারার অনেকক্ষণ হয়ে যায়, কিচ্ছু হয় না, একদম স্বাভাবিক সব কিছু। তো মনে হলো যে না, মনে হয় কিছু হবে না, এই তদবিরে কাজ হলো না। উনি হতাশ হয়ে যান, অনেকটা সময় পার হয়ে যায়। যখন উনি একদম পুরোপুরি হতাশ, বাড়িতে ফেরত যাবেন, অসুস্থ হয়ে যাচ্ছিলেন, তখন শরীরটা আরও খারাপ লাগছিল, ভালো লাগছিল না। হঠাৎ করে মনে হলো পানির মধ্যে এক ধরনের শব্দ হচ্ছে, ওই যে শুশুক যেভাবে পিঠ ভাসায় বা মাথা ভাসিয়ে আবার পানির নিচে চলে যায়, ওই রকম। তো উনি এটা দেখার পর বুঝতে পারেন ওই পিশাচটা চলে এসেছে। কিন্তু এটা দেখার পর উনি ভয়ও পেতে থাকেন, কারণ হচ্ছে যে এই পিশাচটাকে উনি এখন দেখতে পাচ্ছেন, এখন যদি আবার এসে আক্রমণ করে। অল্প সময়ের মধ্যে দেখা গেল যে ওই হাঙর যেভাবে সাঁতার কাটলে সামনের দিকে পানি কেটে কেটে আসে, তো মনে হলো ওই রকম সামনের দিকে কিছু একটা আসছে। বড় কোনো মাছ যদি পানিতে ডুব দিয়েই সামনের দিকে আগাতে থাকে, মানে পানির সামান্য একটু নিচে, তখন কিন্তু উপরে থেকে বোঝা যায় যে পানি কেটে কেটে কিছু একটা সামনে আসছে। বুঝতে পারেন ওই জিনিসটা আসছে, পানির উপর একটা ঢেউ সৃষ্টি হচ্ছে। তো ওই জিনিসটা নদীর তীরে এসে আবার পানির ভেতর থেকে উঠে দাঁড়ায়। উঠে দাঁড়িয়ে বলে, এই কিরে, তোর এত সাহস, তুই আমাকে ডাকছিস? আমার কামড় খেয়েও তোর শিক্ষা হয় নাই, আমাকে তো মাছ দিলি না, এখন কি জন্য ডাকছিস? মাছ দিবি? দে, মাছ দে। তো এরকম বলছে আর কি। তো এই সুযোগে ওই সিরাজ মিয়া বলছে যে হ্যাঁ, মাছ দেবো, মাছ দেওয়ার জন্য তোকে ডাকছি। এই বলে উনি এগিয়ে যাচ্ছেন এবং ওনার হাতে এই যেই একটা শিশি ছিল বা একটা বোতল ছিল, কাচের বোতল, ওটা উনি আলাদা করে রেখেছেন। ডান পাশে ওই বোতলটা, মানে কোমরের ডান পাশে একটা, যাতে এলোমেলো না হয়ে যায়, ডান পাশে যে বোতলটা রেখেছে এটা হলো উনি ছুঁড়ে মারবেন। আর সে যদি ওই ওর শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়, তখন ওই যখন বিষটা শুষে নেবে, এরপরে ওই বাম যে বোতলটা, ওই বোতল থেকে উনি আবার অন্য তেলটা তার দিকে ছুঁড়ে মারবেন, এরকমটা ছিল। তো এটাই আর ভুল হয় নাই, উনি খুব এই বিষয়ে সতর্ক ছিলেন। কাছে গিয়ে ওই শিশিটা খুলে তেলটা ওইটার দিকে ছুঁড়ে মেরেছেন। যেই না ছুঁড়ে মেরেছেন, সেটা তো গগন বিদারী আর্তনাদ শুরু করেছে এবং ওই যে শুকর যদি চি চি আওয়াজ করে এক ধরনের মারাত্মক শব্দ হয়, ওই ধরনের শব্দ শুরু হয়ে গেছে এবং বলছে, এ রে বাবা রে, কি দিলি রে, মরে গেলাম রে, মরে গেলাম রে, কি করলি? তখন ওই সিরাজ মিয়া বলে যে তোকে শেষ সুযোগ দিচ্ছি বাঁচার, তুই যদি তোর বিষটা আমার শরীর থেকে তুলে নিস তাহলে তোকে বাঁচাবো, নাহলে তুই এভাবেই মরে যাবি, আমিও মরবো, তুইও মরবি। তখন ওই পিশাচটা বলে যে ঠিক আছে, যা, আমি তোর বিষ তুলে নিব, আমাকে বাঁচাবি তো, কথা দিলি তো? বলে হ্যাঁ, কথা দিলাম, তুইও কিন্তু আমার কোনো ক্ষতি করবি না। বলে ঠিক আছে, যা, আমি তোর কোনো ক্ষতি করব না, আমিও কথা দিলাম, কিন্তু বেইমানি করিস না, কিন্তু আমি তোর বিষ তুলে নিচ্ছি। তুই যদি আমার সাথে বেইমানি করিস তাহলে কিন্তু আমি অভিশাপ দেব, আর এই অভিশাপে তুইও ধ্বংস হবি, তোর পরিবারও ধ্বংস হবে, তুই তো এমনি ধ্বংস হয়ে গেছিস, তোর পরিবারও ধ্বংস হয়ে যাবে। তখন ওই পিশাচটা কি করে, সে কোনো মতো উঠে দাঁড়ায়, উঠে দাঁড়িয়ে ওই তার আর কাছে আসার সাহস নাই, মানে সাহস নাই বা শক্তিও নাই। বলে যায়, সিরাজ মিয়া তুই আমার কাছে আয়। তখন সিরাজ মিয়া সাহস করে কাছে এগিয়ে যান। তো ওই যেই জায়গাটাতে কামড় দিয়েছিল, ওই পিশাচটা করে কি, ওই জায়গাতে মুখ লাগায়, মুখ লাগিয়ে হয়তো বা এরকম টান দিয়েছে, কিছু একটা মুখ দিয়ে একটা টান দিয়েছে। তখন সিরাজ মিয়ার মনে হলো যে একটা প্রশান্তি, তার শরীরে যে একটা বিষক্রিয়া ছিল, একটা ভয়ঙ্কর একটা যন্ত্র ছিল, মনে হচ্ছে এটা একদম কমে যাচ্ছে। মাত্র 3 থেকে 4 সেকেন্ড, এই সময়ের মধ্যেই ওই পিশাচটা বিষ শুষে নেয় এবং বলে, আমি আমার কথা রাখছি, তুই তোর কথা রাখ, সিরাজ মিয়া, বেইমানি করিস না, তাহলে কিন্তু আমি অভিশাপ দেব, তোরা ধ্বংস হয়ে যাবি সব। তখন সিরাজ মিয়া বলে যে ঠিক আছে, আমি বেইমানি করব না। তখন তার বাম পাশে থাকা শিশি থেকে ওর ভিতরে থাকা যে তেল পড়ে দিয়েছিল, ওই যে ওই ব্যক্তিটা তখন ওই পিশাচের দিকে ছুঁড়ে মারে। তখন পিশাচটা স্বাভাবিক হয়ে যায়। তখন পিশাচটা বলে, আমি খুব খুশি হয়েছি যে তুই বেইমানি করিস নাই, আমি ভয়ে ছিলাম তুই বেইমানি করবি, আমি তো মরেই যেতাম, কারণ বিষ শুষে নেওয়ার পর আমার শক্তি অনেকটা কমে যেত। তখন এই যে তুই তেলটা ছুঁড়ে মারছিস, এই তেলের যন্ত্রণা আমি আরও সইতে পারতাম না, তখন আমি মারা যেতাম এইখানেই তোর সামনেই। আর তুই তখন আমাকে একটা কাক হয়ে পড়ে থাকতে দেখতি, আমাকে এই অবস্থায় দেখতি না। তোর উপর আমি খুশি হয়েছি, তুই তোর কথা রাখছিস, আর তোকে একটা মাছ না দেওয়ার কারণে আমি তোকে কামড় দিছি, এটা আসলে আমারও উচিত হয় নাই, আমি তোর কাছে ক্ষমা প্রার্থী। আর যেহেতু তোর সাথে আমার একটা শত্রুতার সম্পর্ক হয়েই গেছে, তুই রাতের বেলা এভাবে আর মাছ টাছ ধরিস না। আমার যারা আত্মীয় স্বজন আছে, সুযোগ পেলে
তোর ক্ষতি করতে পারে, আমি তোর কোনো ক্ষতি করব না। তখন সিরাজ মিয়া বলে ঠিক আছে, আমি রাত্রে মাছ ধরবো না, দিনে মাছ ধরবো। তো ওইখান থেকে পিশাচটা এই সিরাজ মিয়ার কাছ থেকে বিদায় নেয়, সিরাজ মিয়া ওখান থেকে চলে আসে। এরপরে সিরাজ মিয়া স্বাভাবিকভাবে অনেকদিন মাছ টাছ ধরেছে, আর কোনো অসুবিধা হয় নাই, এমনি টুকটাক ভয়ের ঘটনা ঘটলেও ওই পিশাচের মুখোমুখি উনি আর কখনোই হন নাই। তো এভাবেই আল্লাহর অশেষ রহমতে এই সমস্যা থেকে উনি মুক্তি পেয়েছিলেন। তো প্রিয় লিসেনার্স, ঘটনাটা এ পর্যন্তই ছিল।